সদ্য বিবাহিত বউয়ের কাপা গলায় কথাটা শুনেই আরিয়ানের পা যেন মাটিতে গেঁথে গেল। সে অবাক হয়ে তাকিয়ে আছে খুব ছোট খুব রোগা একটা মেয়ের দিকে। চোখ দুটো বড় বড়, ভয়ে আতঙ্কে আছে, দেখেই বোঝা যাচ্ছে। আরিয়ান আরও অবাক হলো মেয়েটার বয়স কত হবে এটা ভেবে। দেখে মনে হচ্ছে 14-15 বছর বয়স। আরিয়ান কখনো বিয়েতে আগ্রহী ছিল না। একটা প্রাইভেট ব্যাংকের চাকরি করে। শহরের জীবন, ব্যর্থ ভালোবাসা, সব মিলিয়ে সে নিজের মতোই ছিল। একসময় যাকে ভালোবেসেছিল সেই মেয়েটা বেকার অবস্থায় তাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে বিয়ে করে বিদেশে চলে গেছে। সেই ক্ষত আর শুকায়নি। তারপর থেকে আর কোনো মেয়ের দিকেই তার মন যায়নি। পরিবারের চাপ, দাদির কান্না সব এড়িয়ে সে এতদিন টিকেছিল। কিন্তু আজ সে এখানে। দাদির অসুস্থতার ভান করে ওকে গ্রামের বাড়িতে ডেকে আনে। তার আগে থেকে বিয়ে ঠিক করে রেখেছিল। ও যেতে দাদি অসুস্থতার এমন নাটক শুরু করে দিয়েছিল, সব কিছু এত দ্রুত ঘটেছে যে সে বুঝে ওঠার সুযোগই পায়নি। কবুল বলার সময় মেয়েটার বয়স সে জানতো না। জানলে হয়তো না, এখন এসব ভেবে লাভ নেই। মেয়েটার চোখ নামানো, 2 হাত দিয়ে ওড়নার কোণ শক্ত করে ধরা। চুপ, তোমাকে ব্যথা কেন দেবো পাখি চেনা? নীরা আরিয়ানের গম্ভীর কণ্ঠস্বর পেয়ে চুপ করে ওর দিকে তাকালো। তোমার নাম নীরা, তাই তো? জি। বয়স কত? নীরা একটু ইতস্তত করল। 15। আরিয়ান কিছু বলে না, শুধু মাথা নিচু করে বসে থাকে। কোন ক্লাসে পড়ো? 9। আরিয়ান তারপরে সে খুব শান্ত স্বরে বলল, আমাকে ভয় পেও না। আমি কি তোমাকে কিছু বলেছি বা করেছি? তাহলে এটা কেন বলছো? বারবার আমি তোমাকে ব্যথা দেব? আমার সাথে সব খুলে বলতে পারো, আমি কিছু করব না, প্রমিস। নীরা আরিয়ানের কথা শুনে একটু সাহস পায়। আস্তে আস্তে চোখ তুলে আরিয়ানের দিকে তাকায়। তার সাথে লোকটা খারাপ কিছু করলে এতক্ষণে তো করতো, এত কথা তো জিজ্ঞাসা করতো না। তারপরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলো, ভাবিরা বলেছে। আর আমার বান্ধবী রিমি, ওর বর খুব খারাপ। ওর সাথে খারাপ খারাপ কাজ করে, ওকে মারে। ভয় পেয়েছি আমি। আরিয়ান চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নেয়। তার মাথার ভেতরে হুড়মুড় করে সব পরিষ্কার হয়ে যায়। তারপরে সে বলে, ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না। সব পুরুষ এরকম না নীরা, আর আমি তোমাকে কাঁদাতে চাই না। নীরা চমকে তাকায়। সত্যি? সত্যি। আরিয়ান চোখ বন্ধ করে আবার তারপরে ভাবতে থাকে। যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে। এই মেয়েটা এখন তার অর্ধাঙ্গিনী। তার সমস্ত বিষয়ের দায়িত্ব তার নিজের মতো করে গড়ে নেবে। চোখ খুলে আরিয়ান বলে উঠল, তুমি চাইলে আমাকে বন্ধু ভাবতে পারো। এক মুহূর্ত নীরবতা। তারপরে নীরা খুব আস্তে মাথা নাড়ে। হ্যাঁ। আরিয়ানের আচরণে প্রথমবার নীরার ঠোঁটে খুব ক্ষীণ একটা হাসি আসে। ঠিক তখনই সে একটু অস্বস্তিতে নড়ে বসে। মুখটা সাদা হয়ে যায়। আরিয়ান খেয়াল করে, কি হয়েছে? শরীর খারাপ? না, কিছু না। মিথ্যে বলো না, আমাকে বলো। নীরার চোখ নামতে নামতে বিছানার দিকে যায়। আরিয়ান অনুসরণ করে তাকায়। লাল দাগ। এক মুহূর্তেই সে বুঝে যায়। ভয় পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। নীরা লজ্জায় মাথা নেড়ে হ্যাঁ বলে। তোমার কাপড় কোথায়? নীরা ব্যাগ দেখায়। ন্যাপকিন আছে তোমার কাছে? নীরা লজ্জায় লাল হয়ে গিয়ে মাথা নিচেও করে ফেলে ইতস্তত বোধ করে মাথা নাড়িয়ে না বলে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হও, আমি দরকারি জিনিস নিয়ে আসছি। আরিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে নীরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে জামা কাপড় ব্যাগ থেকে তাড়াতাড়ি বের করে ওয়াশরুমের দিকে হাঁটে। ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি মুখে দিতেই নীরার বুকটা হালকা হয়। তারপরে নিজেই বিড়বিড় করে বলতে থাকে, আমার বরমশাই তো খারাপ না। ভাবিরা যেমন বলেছিল তেমন তো না। অন্যদিকে সাদিয়ার রুম। আরিয়ান দরজায় টোকা দেয়। কে? আমি। সাদিয়া ঘুম ঘুম চোখে দরজা খোলে। এই সময় বড় ভাইয়া তুমি? তোমার না আজ বাসর? ফাজলামো বাদ দে, স্যানিটারি ন্যাপকিন আছে? সাদিয়া 1 সেকেন্ড থমকে যায়, একটু লজ্জা পায়। তারপরে মাথা নেড়ে আছে ভাইয়া। সে এনে দেয়। আরিয়ান আর কিছু বলে না। সোজা রান্নাঘরে গিয়ে পানি গরম করে সব নিয়ে নিজের ঘরের দিকে হাঁটে। দরজা আস্তে খুলে ভেতরে ঢোকে আরিয়ান। নীরা তখনও ওয়াশরুমে। বিছানার পাশে হট ব্যাগটা রেখে, তোয়ালে আর ন্যাপকিনটা রেখে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরে অদ্ভুত অপরাধবোধ আর অজানা এক মায়া অনুভব হচ্ছে। ওয়াশরুমের দরজা খুলে নীরা ধীরে ধীরে বের হয়। ভেজা চুলের ডগা থেকে পানি ঝরছে। চোখ দুটো লালচে, কিন্তু আগের মতো ভয়ের ছাপ নেই। এগুলো নাও,
দরকার হলে ব্যবহার করো। আর হট ব্যাগ আছে, শরীর খারাপ লাগলে শেক দিও। নীরা এক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে থাকে, সাথে ভীষণ লজ্জাও পায়। তারপরে আস্তে এসে জিনিসগুলো হাতে নেয়, মাথা নিচু করে বলে, আপনি এত কষ্ট কেন করলেন? কষ্ট কিসের? এটা তো স্বাভাবিক ব্যাপার। নীরার চোখে হালকা বিস্ময়। হয়তো সে ভাবেনি এমন কথাও শুনতে পারবে। ওর বান্ধবীর কাছ থেকে শোনা সব ধারণা আস্তে আস্তে ভুল প্রমাণিত করছে আরিয়ান। পেট ব্যথা করছে? একটু। আরিয়ান বিছানার একপাশে বসে, তারপরে দ্বিধা নিয়ে বলে, তুমি শুয়ে পড়ো, আমি দূরে থাকছি। ভয় পাওয়ার কিছু নেই। নীরা ধীরে ধীরে শুয়ে পড়ে, অন্যটা বুক পর্যন্ত টেনে নেয়। আরিয়ান বিছানার অন্য প্রান্তে বসে থাকে, মাঝখানে দূরত্ব রেখে। একটা কথা, এখন থেকে তোমার পড়াশোনা বন্ধ হবে না, বুঝেছো? নীরা চমকে উঠে তাকায়। পড়াশোনা করব? অবশ্যই। তুমি 9-এ পড়ো, তাই না? পরীক্ষা আছে সামনে। নীরা মাথা নাড়ে। তাহলে বিয়ের জন্য তোমার স্বপ্ন থামবে কেন? আমি চাই তুমি পড়ো, ভালো রেজাল্ট করো, নিজের পায়ে দাঁড়াও। নীরার চোখে হঠাৎ জল এসে যায়, কিন্তু সেটা ভয় বা কষ্টের নয়, অচেনা এক স্বস্তি। আপনি রাগ করবেন না তো আমি যদি পড়তে চাই? আমি তো নিজেই চাই তুমি পড়ো। এক মুহূর্ত নীরবতা, বাইরে রাতের ঝিঝি পোকার শব্দ, ঘরের ভেতরে অদ্ভুত শান্তি। নীরা বলে, তাহলে আমি কি সত্যি আপনাকে বন্ধু ভাবতে পারি? আরিয়ান হালকা হাসে। পারো, তবে একটা শর্ত আছে। নীরা কৌতূহলী চোখে তাকায়। কি শর্ত? আমাকে আপনি না বলে তুমি বলবে। নীরা একটু লজ্জা পায়, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। আ- আচ্ছা, তুমি? শব্দটা বলেই নিজেই হেসে ফেলে আরিয়ান। এখন ঘুমাও, ব্যথা বেশি হলে আমাকে ডাকবে। হুম। আলোটা নিভিয়ে দেয় আরিয়ান। জানলা দিয়ে চাঁদের আলো ঢুকে পড়ে। বিছানার দুই প্রান্তে দুইজন মানুষ, একজন দায়িত্বের ভারে নত, আরেকজন ধীরে ধীরে ভয় থেকে মুক্ত হচ্ছে। গ্রামের বাড়ির উঠোনে নরম রোদ পড়ে আছে, কুয়াশা পুরো কাটেনি এখনো। তবে আকাশ পরিষ্কার, পাখির ডাক, দূরে কারো হাসির ডাকার শব্দ, রান্নাঘর থেকে ভেসে আসা পেঁয়াজ ভাজার গন্ধ, সব মিলিয়ে এক অন্যরকম শান্ত সকাল। ছাদের এক কোণে মাদুর পেতে বসে আছে সাদিয়া, সামনে বই খোলা, এইচএসসির গাইড, চুল এলোমেলো করে খোপা বাঁধা, পাশে একটা মগে চা, ঠোঁট নেড়ে নেড়ে পড়ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি। হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ। মুক্তিযুদ্ধ পরে পড়িস, আগে বলতো ভাইয়ের বাসর যুদ্ধ কেমন হলো? সাদিয়া চমকে ঘুরে তাকায়। আ তুই আবার এখানে কেন? ভয় পাইয়ে দিলি। রাফি হেসে সামনে এসে বসে পড়ে, হাতে একটা অ্যাপেল, দাঁত দিয়ে কামড় বসায়। ভয় পাস কেন? আমি কি ভূত নাকি? এর নাকি কারোর কথা ভাবছিলি? সাদিয়া চোখ কুঁচকে তাকায়। বেশি কথা বলবি না রাফি, আমি পড়ছি, দেখছিস না? পড়ছিস তো দেখি, কিন্তু পড়ার চেয়েও তোর কৌতূহল বেশি ছিল না কাল রাত নিয়ে? সাদিয়া বই বন্ধ করে রাফির দিকে তাকায়। তোর মাথায় একটাই চিন্তা, আমার ভাইয়ের বাসরের কথা আমাকে জিজ্ঞেস করছিস কেন? হাজব। এমনিতেই ভাইয়ার বিয়ে হয়েছে, মানুষজন আছে, একটু সিরিয়াস হ। রাফির ভান করে দীর্ঘশ্বাস ফেলে। আমি তো সিরিয়াসলি ভাবছি আমাদের আরিয়ান ভাই এত গম্ভীর, ওই পিচ্ছি বউয়ের সাথে কেমনে মানাবে? সাদিয়া হালকা থামে। কাল রাতের কথা মনে পড়ে। আরিয়ান এসে স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল, তার চোখের ভেতরে যে অস্বস্তি, দায়বদ্ধতা ছিল সেটা সে বুঝেছে। ভাইয়া খারাপ না, উনি সামলে নেবেন। রাফি কৌতূহলী হয়ে এগিয়ে আসে। সামলে নেবেন মানে? তুই কিছু জানিস নাকি? ওই কি ব্যাপারে কিছু মিছু লুকাচ্ছিস নাকি আমার কাছে? সাদিয়া একটু গম্ভীর হয়। সব জানতে হবে তোর, মেয়েদের কিছু ব্যাপার আছে যা তোর না জানলেও চলবে। রাফি নাটকীয়ভাবে বুক চাপড়ে। ও, এখন আমি বাইরের মানুষ হয়ে গেলাম? আমি এই বাড়ির ছোট ছেলে। সাদিয়া হাসে। ছোট ছেলে বলেই তো বলছি, এখনো দুধের গন্ধ যায়নি। রাফি চোখ বড় বড় করে। কি বললি? আমার দুধের গন্ধ? আমি কিন্তু ভার্সিটিতে পড়ি ম্যাডাম। সাদিয়া মুচকি হাসে। তাতে কি, বুদ্ধিতে এখনো ক্লাস 5। কাছে এসে এগিয়ে বইটা টেনে নেয়। এই যে এত পড়াশোনা করে কি হবে? বিয়ে করে রান্নাঘরেই তো যেতে হবে। সাদিয়া চোখ রাঙায়। আরে বাহ, এত পুরনো চিন্তা। আমি কিন্তু আগে নিজের পায়ে দাঁড়াবো, বিয়ে টিয়ে পরে। রাফি একটু চুপ হয়ে যায়, তারপরে ধীরে বলে, যদি কেউ অপেক্ষা করে? কে করবে? রাফি চোখ সরিয়ে নেয়।
ধর কেউ যদি করে। সাদিয়া বুঝতে পারে কথাটা অন্যদিকে যাচ্ছে। ইচ্ছে করে হালকা গলায় বলে, তাহলে অপেক্ষা করুক, আমি কাউকে বাধা দিচ্ছি না। রাফি মৃদু হেসে বলে। তুই জানিস ছোটবেলা থেকে তোকে আমার ভালো লাগে। সাদিয়া থমকে যায় এক মুহূর্ত, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলায়। নাটক করিস না, আমরা চাচাতো ভাই বোন। রাফি কাঁধ ছাকায়। গ্রামের বাড়িতে এসব নতুন কিছু নাকি? সাদিয়া বই দিয়ে ওকে হালকা মারে। চুপ, কেউ শুনে ফেললে বাজে ভাববে। রাফি হেসে ওঠে। ভয় পাচ্ছিস কেন, নাকি একটু ভালো লাগছে? সাদিয়া এবার সত্যিই লজ্জা পায়, মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকায়। তুই একদম অসভ্য হয়ে গেছিস। রাফি একটু নরম গলায় বলে, আমি সিরিয়াসলি সাদিয়া, তুই যদি পড়াশোনা করিস, নিজের কেরিয়ার বানাস, আমি সাপোর্ট করব, কিন্তু একদিন যদি তোর জীবনে কেউ আসে, আগে আমাকে জানাবি। সাদিয়া তাকায় ওর দিকে। রাফির চোখে দুষ্টুমি আছে, কিন্তু গভীর কোথাও সত্যিও আছে। কেন? কারণ তখন আমাকে লড়তে হবে। সাদিয়া হেসে ফেলে। কার সাথে? যে তোকে নিতে আসবে তার সাথে। দুজনেই কিছুক্ষণ চুপ। হালকা বাতাসে সাদিয়ার চুল উড়ে আসে মুখে। রাফি হাত বাড়িয়ে চুলটা সরাতে যায়, কিন্তু মাঝপথে থেমে যায়। একটা কথা বলি? বল। কাল রাতে ভাইয়ার রুমের সামনে গিয়েছিলাম। কেন? আরে কৌতূহল, কিন্তু দরজা বন্ধ ছিল, কোনো শব্দ পায়নি। ভাইয়া চুপচাপ টাইপের, কিন্তু আমি চাই ও সুখী হোক। সাদিয়া ধীরে মাথা নাড়ে। আমিও চাই। মেয়েটা খুব ছোট্ট, ভয় পেয়েছিল কাল। রাফি একটু থামে। তুই দেখেছিস? হ্যাঁ, ওর চোখে ভয় ছিল, কিন্তু ভাইয়া যদি ওর পাশে থাকে ঠিক হয়ে যাবে। রাফি গভীর শ্বাস নেয়। ভাইয়া তো নিজের জীবন নিয়েও কখনো কিছু বলেনি, হয়তো এই বিয়েটা ওর জন্য নতুন শুরু। সাদিয়া মৃদু হেসে। সবার জীবনেই তো নতুন শুরু লাগে। রাফি হালকা গলায় বলে। আমাদেরও লাগবে একদিন। সাদিয়া আবার বই খুলে ফেলে। আগে পরীক্ষাটা দেই, তারপর ভবিষ্যৎ নিয়ে ভাবা যাবে। রাফি উঠে দাঁড়ায়। ঠিক আছে পর, কিন্তু নিচেই নামবি তাড়াতাড়ি, দাদি নাস্তায় ডাকছে। তুই যা, আমি আসছি। রাফি কয়েক কদম গিয়ে আবার ফিরে তাকায়। সাদিয়া, কি? তুই হাসলে খুব সুন্দর লাগে। সাদিয়া এক মুহূর্ত স্থির হয়ে থাকে, তারপরে বই দিয়ে মুখ ঢাকে। যাও এখান থেকে। রাফি হেসে সিঁড়ির দিকে নেমে যায়। ছাদে একা বসে থাকে সাদিয়া। বুকের ভেতরে কেমন অদ্ভুত একটা অনুভূতি। সে আকাশের দিকে তাকায়। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। জানলার ফাঁক দিয়ে সূর্যের কোমল রোদ বিছানার উপরে পড়েছে। বিছানার দুই প্রান্তে শুয়ে থাকার কথা ছিল দুইজনের, কিন্তু ঘুমের ঘোরে হিসাব বদলে গেছে। আরিয়ানের ঘুম ভাঙল প্রথমে অদ্ভুত এক ভারে। মনে হলো কিছু একটা তার হাতে ঠেকেছে। চোখ না খুলেই একটু নড়তেই বুঝলো কেউ গা ঘেঁষে আছে। ধীরে ধীরে চোখ খুলে যা দেখলো তাতে সে কয়েক সেকেন্ড স্তব্ধ। নীরা পুরো ঘুমের ঘোরে গুটি সুটি মেরে তার দিকেই চলে এসেছে। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বালিশ জুড়ে। এক পা আরিয়ানের হাতের উপরে রাখা, আর এক পা প্রায় তার মুখের কাছাকাছি। হাত দিয়ে বালিশ জড়িয়ে আছে, যেন ছোট বাচ্চারা যেমন ঘুমায় ঠিক তেমন। আরিয়ান প্রথমে ভ্রু কুঁচকে তাকালো, তারপরে ধীরে ধীরে পরিস্থিতিটা বুঝে মুখে হাসি ফুটে উঠল। এত গম্ভীর, এত দায়িত্ববান থাকার চেষ্টা করলেও এই দৃশ্য দেখে তার হাসি চেপে রাখা গেল না। নীরার মুখটা শিশুর মতো শান্ত, ঠোঁট সামান্য ফাঁক, শ্বাস প্রশ্বাস ধীর। গত রাত্রির ভয় লজ্জা কিছুই নেই এখন, শুধু গভীর ঘুম। আরিয়ান সাবধানে তার হাতটা সরাতে গেল, কিন্তু নীরা উল্টে আরও জড়িয়ে ধরল বালিশ। পাটা একটু নড়তেই প্রায় তার গালে লেগে গেল। আরিয়ান ফিসফিস করে বলল, আরে বাবা, আমার মুখটাই বেছে নিলে। নিজেই আবার হেসে ফেলল। ঠিক তখনই ঠক 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 দরজায় নক। সাদিয়ার কণ্ঠ ভেসে এলো। ভাইয়া, ঘুমাচ্ছ নাকি? দাদি ডাকছে, তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। আরিয়ান একটু চমকে উঠে সোজা হয়ে বসল। আসছে। তারপরে নিচু গলায় নীরাকে ডাকলো। নীরা, শুনছো? কোনো সাড়া নেই। সে আলতো করে তার কাঁধে হাত রাখলো। এই পাখির ছানা, ওঠো। নীরা চোখ কুঁচকে একটু নড়ল, তারপরে ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে কিছুই বুঝল না, তারপরে সামনে দাঁড়িয়ে থাকা আরিয়ানকে দেখে পুরো জেগে উঠল। সকালবেলার আলোয় আরিয়ানকে যেন একটু অন্যরকম লাগছে। চুল হাত দিয়ে আঁচড়ানো, চোখে হালকা ঘুমের ছাপ, গম্ভীর মুখ, কিন্তু ঠোঁটে মৃদু হাসি।
নীরা এক দৃষ্টে তাকিয়ে রইল। এত সুন্দর লাগে। তারপরে হঠাৎ নিজের অবস্থার কথা মনে পড়তেই চোখ বড় বড় হয়ে গেল। সে নিচে তাকিয়ে দেখে তার পা এখনও আরিয়ানের হাতের কাছে, চুল এলোমেলো, ওড়না নেই গায়ে। নীরা তড়ি ঘড়ি করে উঠে বসল। আমি আমি কি আরিয়ান ভ্রু তুলে হালকা মজা করে বলল। ঘুম খুব ভালো হয়েছে মনে হয়। নীরা লজ্জায় লাল হয়ে চারিদিকে তাকাতে লাগলো। আমার ওড়না? দেখল বিছানার এক কোণে পড়ে আছে। সে তাড়াতাড়ি গিয়ে ওড়না তুলে নিজেকে গুছিয়ে নিল। চুলগুলো হাত দিয়ে ঠিক করতে গিয়ে আরও এলোমেলো করে ফেলল। আরিয়ান মুচকি হেসে বলল। ভয় পেও না, আমি কিছু মনে করিনি। নীরা মাথা নিচু করে। আমার ঘুমের মধ্যে ইচ্ছে করে না। জানি, বাচ্চারা এমনই ঘুমায়। নীরা মুখ ফুলিয়ে তাকালো। আমি বাচ্চা না। আরিয়ান হেসে ফেলল। আচ্ছা আচ্ছা, বড় মেয়ে, এখন ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, দাদি ডাকছে। নীরা মাথা নাড়ালো। দুইজন আলাদা আলাদা ফ্রেশ হয়ে নিল। নীরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে নিজের মুখের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি, লজ্জা, স্বস্তি আর একটু কেমন যেন ভালো লাগা। নিচে নামতেই বাড়ির সকালের কোলাহল। ডাইনিং স্পেসে বড় টেবিল সাজানো। দাদি একপাশে বসে তসবি ঘোরাচ্ছেন। আরিয়ানের বাবা আর কাকা পেপার হাতে। মা আর চাচি রান্নাঘর থেকে আসা যাওয়া করছেন। নীরাকে দেখে আরিয়ানের মা এগিয়ে এলেন। এই যে মামুনি, এসো মা, বসো, নাস্তা করে নাও। সাবিহা বেগম হেসে বললেন। ঘুম হলো নীরা? নীরা লজ্জা পেয়ে মাথা নিচু করল। প্রথমেই সে সামনে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। বাবা কাকা দুজনেই মাথায় হাত রেখে দোয়া করলেন। আতাউর হক তাকিয়ে বললেন, বেঁচে থাকো মা। আরিয়ান চুপচাপ একটা চেয়ারে গিয়ে বসল। গম্ভীর মুখে নিজের প্লেট নিজেই এগিয়ে নিল, যেন কিছুই হয়নি। রাফি এসে তার পাশেই বসল। রাফি ধীরে ধীরে কানে কানে বলল, কি রে ভাই, রাতটা কেমন গেল? আরিয়ান ভ্রু তুলল। কি বলতে চাইছিস? রাফি মুচকি হাসল। কিছু না, চেহারা দেখে মনে হচ্ছে খুব শান্ত রাত গেছে। আরিয়ান নিচু গলায় বলল। বেশি বাড়াবাড়ি করিস না। রাফি হেসে রুটি ছিঁড়তে লাগলো। ঠিক তখনই নীরা আবার তাদের দিকে ঘুরে সালাম দিতে যাচ্ছিল। ফারিয়া হক হাত তুলে থামালেন। আরে আরে, খাওয়ার মধ্যে সালাম দিতে হয় না নাতবো, আগে বসে খাও। সবাই হেসে ফেলল। নীরা লজ্জা পেয়ে চুপচাপ বসে পড়ল। তার সামনে প্লেটে পরোটা, ডিম, হালুয়া তুলে দিলেন মা। খাও মা, লজ্জা করলে চলবে না। নীরা আস্তে আস্তে খেতে শুরু করলো। আরিয়ান একবার চোখ তুলে তাকালো। নীরা মাথা নিচু করে খাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে চোরা চোখে তাকাচ্ছে তার দিকে। রাফি আবার ফিসফিস করলো। ভাবি কিন্তু খুব শান্ত, সাবধানে থাকিস ভাই। শান্ত পানির গভীরতা বেশি। আরিয়ান এবার চোখ রাঙিয়ে তাকালো। তুই নিজেরটা সামলাস আগে। আরিয়ান চায়ের কাপ হাতে নিয়ে চুপচাপ বসে থাকলেও তার চোখে আজ একটুখানি কোমলতা। দায়িত্বের সাথে সাথে অদ্ভুত এক টান তৈরি হচ্ছে, যা সে নিজেও পুরো বুঝিয়ে উঠতে পারছে না। নাস্তার টেবিল ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। আতাউর হক অফিসের প্রস্তুতি নিতে নিজের রুমে গেলেন। আশরাফুল হকও বারান্দায় পেপার নিয়ে বসলেন। আসিয়া বেগম ও সাবিহা বেগম রান্নাঘরের দিকে। রাফি ফোন হাতে কোথায় যেন সরে পড়ল। আরিয়ান চুপচাপ চায়ের শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। একবার নীরার দিকে তাকালো। মেয়েটা এখনও লাজুক মুখে বসে আছে। আমি রুমে যাচ্ছি। কেউ কিছু বলার আগে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঠিক তখনই ফরিদা হক চশমার ফাঁক দিয়ে নীরার দিকে তাকালেন। বয়স হলেও চোখে সেই পুরনো তীক্ষ্ণতা আছে। না বউ, খাওয়া শেষ হলে আমার রুমে একবার আয় তো বোন। নীরা চমকে উঠে মাথা নোয়ালো। জি দাদি। সাদিয়া পাশ থেকে মুচকি হাসল। চলেন বড় ভাবি, ইন্টারভিউ শুরু। নীরা ধীরে বলল, আপু এমন বলো না। খাওয়া শেষ করে দুজন ধীরে ধীরে ফরিদা হকের দিকে ঘরের দিকে গেল। ফরিদা হকের ঘরটায় পুরনো কাঠের আলমারি, একপাশে তসবি ঝোলানো, জানলার পাশে বড় খাট। একটা মিষ্টি আতরের গন্ধ ভাসছে। ফরিদা হক বিছানায় হেলান দিয়ে বসেছিলেন। আয় বোন, কাছে আয়। নীরা এগিয়ে গিয়ে বিছানার পাশে বসলো। সাদিয়া একটু দূরে দাঁড়িয়ে। ফরিদা হক আলমারি খুলে ভেতর থেকে একটা ছোট লাল ভেলভেটের বাক্স বের করলেন। নীরা অবাক চোখে তাকিয়ে আছে। ফরিদা হক বাক্স খুলে বললেন, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আজ তোকে দিচ্ছি। ভেতরে এক জোড়া স্বর্ণের বালা, চিকচিক করছে। নীরার চোখ বড় হয়ে গেল। দাদি এটা তো। ফরিদা হক তার কথা শেষ করতে দিলেন না।
নিজ হাতে নীরার কাপা হাতে বালা পরিয়ে দিলেন। সংসার করতে হলে হাত শক্ত হতে হয় বোন। এই বালা শুধু গয়না না, দায়িত্ব। নীরার চোখে হালকা জল এসে গেল। তারপরে ফরিদা হক একটু কণ্ঠ নামিয়ে বললেন, তা কি রে, কাল রাত কেমন কাটলো? নীরা মুহূর্তে লাল হয়ে গেল, মাথা একদম নিচু। সাদিয়া পিছনে মুখ চেপে হাসছে। ফরিদা হক চোখ কুচকে বললেন, এই যে সাদি বুড়ি, এত হাসিস কেন? তোর সময় হলে বুঝবি। সাদিয়া হঠাৎ গম্ভীর সেজে। আমি তো কিছু বলিনি দাদি। ফরিদা হক আবার নীরার দিকে। সামলাতে পেরেছো তো? ভয় পেয়েছিলি না? নীরা তো কথাই বলতে পারছে না, শুধু আসতে বলল, জি। আর গোসল করেছিস তো সকালবেলা? এবার সাদিয়া আর থাকতে না পেরে খিলখিল করে হেসে উঠল। দাদি ধমক দিলেন, খুব হাসি পেয়েছে? যা বাইরে দাঁড়া। সেমরি, তোরেও বিয়ে দিব খুব তাড়াতাড়ি, বয়স হয়ে গেছে অনেক। সাদিয়া মুখ ঢেকে বলল, দাদি বুড়ি, তোমাকে আবার বিয়া দিমু। আমার বিয়ে করার এখন কোনো শখ নেই, আমি যাচ্ছি। নীরা লজ্জায় মাথা নিচু করে বসে আছে। ফরিদা হক একটু নরম গলায় বললেন, শোন বোন, আরিয়ান একটু গম্ভীর টাইপের, কিন্তু মনটা নরম। ওকে বুঝে চলবি। সংসারে মান অভিমান হবে, কিন্তু সম্মানটা রাখবি। নীরা মাথা নাড়ালো। ফরিদা হক তার মাথায় হাত রেখে দোয়া করলেন, সুখে থাকিস বোন। ঘর থেকে বের হতেই সাদিয়া হাসি চাপতে না পেরে বলল, বড় ভাবি, কেমন লাগলো ইন্টারভিউ? নীরা তাড়াতাড়ি বলল, আপু, আমাকে বড় ভাবি বলো না, আমি তো তোমার ছোট। সাদিয়া থেমে তাকালো। সম্পর্কের হিসেবে তুমি আমার বড় ভাইয়ের বউ, তাই বড় ভাবি। নীরা লাজুক মুখে। কিন্তু বয়সে তো ছোট। সাদিয়া মুচকি হাসলো। ঠিক আছে, বাইরে আমরা ভাবি ননদ, রুমে তুমি আমার নীরা। নীরার মুখে ছোট্ট হাসি ফুটল। চলো তোমাকে বাড়ি ঘুরিয়ে দেখাই। ওরা বারান্দা দিয়ে হাঁটতে লাগলো। উঠোনে জবা ফুল গাছ, একপাশে পুকুর, পেছনে আম কাঁঠালের বাগান। নীরা বিস্ময়ে চারিদিকে তাকাচ্ছে। কত বড় বাড়ি! হ্যাঁ, কিন্তু মানুষ কম। ভাইয়া তো শহরে থাকে। এখন তুমি এলে বাড়ি একটু জমবে, কিন্তু খুব সম্ভবত তোমাকেও ভাইয়ের সাথে পাঠিয়ে দিবে ঢাকাতে। এই কথা শোনার মাত্রই নীরার মন ভারী হয়ে গেল। সে সবার সাথে থাকতে চায়। ওইখানে গিয়ে ওই গম্ভীর মতো মানুষটার সাথে একা থাকবে কিভাবে, এইসব ভাবনার মধ্যেই ঠিক তখনই সামনের দিক থেকে রাফি এসে হাজির, হাতে একটা ফুটবল। আরে আরে, দুই সুন্দরী কোথায় যাচ্ছে? সাদিয়া চোখ ঘোরালো। তোর দরকার? রাফি সরাসরি নীরার দিকে তাকালো। কি গো ভাবি, কেমন আছো? আমাদের বাড়ি পছন্দ হয়েছে? নীরা একটু লজ্জা পেয়ে বলল। জি, ভালো। রাফি নাটকীয় ভঙ্গিতে বলল, কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে বলবেন। আমি এই বাড়ির স্পেশাল সার্ভিস। সাদিয়া হেসে বলল, হ্যাঁ, খুব স্পেশাল। নিজের কাজ ছাড়া সব কাজেই ওস্তাদ। রাফিয়া ভান করে কষ্ট পেল। দেখলেন ভাবি, আমার সম্মান নেই এই বাড়িতে। নীরা হালকা হেসে ফেলল। রাফি চোখ টিপে বলল, ভাবির হ্যাঁ, সেটা তো মারাত্মক। একদম আমার মেলায় হারিয়ে যাওয়া বোনের মতো। সাদিয়া হালকা কনুই মেরে বলল। বেশি বাড়াবাড়ি করিস না। রাফি হেসে সরে গেল, কিন্তু যাওয়ার আগে বলল, ভাইয়াকে বলবেন আমি কিন্তু খুব ভালো দেবর। নীরা আবার লজ্জা পেল। বাড়ির পেছনের বাগানে এসে সাদিয়া বলল, এই আম গাছটার নিচে আমরা ছোটবেলায় খেলতাম। ভাইয়া সব সময় আমাদের খেয়াল রাখতো। একবার তো আমি পড়ে গিয়েছিলাম, ভাইয়া আমাকে কোলে তুলে নিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিল। নীরা আসতে বলল, উনি খুব ভালো। সাদিয়া তাকালো। হ্যাঁ, তবে ভেতরের কথা কাউকে সহজে বলে না। তুমি যদি পারো ওর মনটা খুলে দিও। নীরা লাজুক হাসি দিল। দুপুরের রোদ একটু চড়া হয়েছে। বারান্দা পেরিয়ে নীরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। বুকের ভেতরটা অকারণেই ধুকপুক করছে। কেন জানি মনে হচ্ছে কিছু একটা বদলে যাবে আজ। রুমের দরজাটা আধ খোলা। ভেতরে ওকে দিতেই সে থমকে গেল। আরিয়ান আলমারির সামনে দাঁড়িয়ে, বিছানার উপরে সুটকেস খোলা, পরি পাটি করে শার্ট ভাঁজ করছে।
একপাশে ঘড়ি, ওয়ালেট, ল্যাপটপের ব্যাগ, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। নীরা দরজার কাছে দাঁড়িয়ে রইল, কণ্ঠ শুকিয়ে গেছে। আপনি কি করছেন? জিনিসপত্র গোছাচ্ছে। নীরার চোখ সুটকেসের দিকে গেল, বুকের ভেতরে হালকা কাঁপন। কোথাও যাবেন? আরিয়ান এবার তাকালো, চোখে শান্ত ভাব। হ্যাঁ, ঢাকা যাব। আমি তো ওখানেই থাকি। হঠাৎ করে আসতে হয়েছে, ছুটির বেশি নেই। বিকেলের মধ্যেই রওনা দেব। কথাগুলো খুব স্বাভাবিক স্বরে বলা, কিন্তু নীরার কানে যেন ভারী শব্দের মতো লাগলো। নীরা আসতে বলল, ও আচ্ছা। এই আচ্ছার ভেতরে কতটা হতাশা, কতটা ভয় আরিয়ান টের পেল কিনা বোঝা গেল না। সে আবার জামা ভাঁজ করতে লাগলো। কিছুক্ষণ নীরবতা, তারপরে আরিয়ান হালকা গলায় বলল, তুমি ঠিক আছো তো? নীরা মাথা নেড়ে বলল, জি। কিন্তু তার চোখে একটু কাচের মতো স্বচ্ছতা, যেন কান্না জমে আছে। আরিয়ান একটু থামল, তারপরে বলল, এখানে সবাই আছে, দাদি, মা, সাদিয়া। তুমি একা থাকবে না। নীরা মাথা নিচু করে বলল। আমি একা থাকতে ভয় পাই না। আরিয়ান সুটকেস বন্ধ করল, একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন নিজেকেই বোঝাচ্ছে এটাই ঠিক সিদ্ধান্ত। দুপুরের খাবারের সময় ডাইনিং টেবিল আবার ভরে উঠেছে, সবাই বসেছে, কিন্তু আজ পরিবেশে অদ্ভুত চাপাটান। খাওয়ার মাঝখানে আরিয়ান গলা পরিষ্কার করলো। একটা কথা বলবো। সবাই তাকালো। আজ বিকেলে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। চামচের শব্দ থেমে গেল, নীরার হাত কেঁপে উঠল। ফরিদা হক পুরো কুচকে তাকালেন। একা? হ্যাঁ। ফরিদা হক তৎক্ষণাৎ গলা উঁচু করলেন। নাত বউকে রেখে তুমি কোথায় যাচ্ছ? টেবিলে নিস্তব্ধতা নেমে এলো। আরিয়ান শান্ত গলায় বলল, ওকে নিয়ে কোথায় যাবে দাদি? ছোট মানুষ, এখানে একটা স্কুলে ভর্তি করে দেন। আগে বড় হোক, তারপর নিজের কাছে নিয়ে যাব। এখন গিয়ে কোনো লাভ নেই। নীরার মাথা নিচু, হাতের আঙুল চেপে ধরে আছে। ফরিদা হক এবার সত্যি রেগে গেলেন। কি বলতে চাও তুমি? বউকে এখানে রেখে যাবে? আরিয়ান এবার কণ্ঠে চাপা বিরক্তি। একে তো একটা ছোট মেয়ের সাথে আমাকে বিয়ে দিলেন, আমি কিছু বলিনি। এখন আবার জোর করছেন কেন? আগে বড় হোক, বুঝুক, তারপর নিয়ে যাব। নীরার বুকের ভিতরে যেন ছুরির মতো বিঁধল ছোট্ট বাচ্চা কথাটা। ফরিদা হক হাতের তসবি টেবিলে রাখলেন। যথেষ্ট বড় হয়েছে। সংসার করতে করতে মানুষ বড় হয়। দুজনের মাঝে তর্ক বাড়তে লাগলো। ঠিক তখনই আতাউর হক গম্ভীর গলায় বললেন। আরিয়ান, সবাই চুপ। বৌমাকে সাথে করে নিয়ে যাও। দায়িত্ব নিয়েছো যখন, পুরো দায়িত্ব নাও। এই কথার পর যেন বাতাস ভারী হয়ে গেল। আরিয়ান চুপ করে বসে রইল কয়েক সেকেন্ড, তারপরে ধীরে নিঃশ্বাস ছাড়ল। ঠিক আছে। সবাই তাকালো। যদিও যেতে চায় তাহলে নিয়ে যাব। নীরা মাথা তুলল, চোখে বিস্ময়, ভয়, আবার একটু আলো। ফরিদা হক কঠিন গলায় বললেন, যাবে, অবশ্যই যাবে। বিকেলের প্রস্তুতি। বাড়ির উঠোনে হালকা কোলাহল, ব্যাগ নামানো হচ্ছে, গাড়ি ডাকা হয়েছে। নীরা নিজের রুমে দাঁড়িয়ে, ছোট্ট একটা ব্যাগে তার কয়েকটা কাপড় আর মায়ের দেওয়া ছোট্ট কোরআন শরীফ। সে আয়নায় নিজের দিকে তাকালো। আজ সকালে যে মেয়ে ছিল সে আর নেই। কয়েক ঘন্টার মধ্যে যেন সে বড় হয়ে গেছে। সাদিয়া এসে জড়িয়ে ধরল। কেমন লাগছে? নীরা আসতে বলল। ভয় করছে। সাদিয়া মুচকি হেসে, ভয় পেলেই ফোন দিবা, আমি কিন্তু সব খবর রাখবো। তার চোখ ভিজে উঠেছে। রাফি বাইরে দাঁড়িয়ে, আরে এত কান্নাকাটি কেন? ঢাকায় যাচ্ছে, বিদেশে না। আর সবচেয়ে বড় কথা, নিজের জামাইয়ের সাথে যাচ্ছে। রাফির কথা শুনে সাদিয়া বিরক্ত বোধ করলো। নীরা এগিয়ে গিয়ে দাদির পা ছুঁয়ে সালাম করলো। ফরিদা হক মাথায় হাত রাখলেন। মাথা উঁচু করে থাকিস। স্বামীর ঘর মানে তোর নিজের ঘর। চাচিরা জড়িয়ে ধরল, দোয়া সাবধানবাণী দিলেন তারা। শেষে নীরা সাদিয়ার দিকে তাকালো। আমাকে বড়ভাবে ডাকবা না, ঠিক আছে? সাদিয়া নীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ঠিক আছে নীরা। রাফি হালকা গলায় বলল, ভাবি, ভাইয়াকে বেশি ভয় পেলে কিন্তু আমাকে কল দিবেন, আমি এসে উদ্ধার করব। আরিয়ান দূর থেকে তাকিয়ে বলল। দরকার হবে না। রাফি মুচকি হাসল। দেখি। গাড়িটা ধুলো রেখা তুলে মোড় ঘুরে চোখের আড়াল হয়ে গেল। উঠোনে দাঁড়িয়ে রইল রাফি আর সাদিয়া। দুজনেই কিছুক্ষণ চুপ। দূরে হালকা বাতাসে জবা ফুল দুলছে। রাফি দীর্ঘশ্বাস ফেলল, সাদিয়াও ফেলল।
কিন্তু অন্যদিকে তাকিয়ে। গেল তাহলে? হ্যাঁ। কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতা। তারপরে রাফি হঠাৎ বলল, চল আমরা দুজন একটু ঘুরে আসি কোথাও। সাদিয়া ভ্রু কুঁচকে তাকালো। কোথায় ঘুরতে যাব? বাড়ি চলো সোজা। এই যে নদীর ঘাটে যাই, অনেক দিন যাওয়া হয়নি। আমার পড়া আছে, এইচএসসি মাথার ওপর। রাফি চোখ ঘোরালো। সারাক্ষণ পড়লে মানুষ পাগল হয়ে যায়, চল না একটু হাওয়া খেয়ে আসি। সাদিয়া হাত গুটিয়ে দাঁড়ালো। তুই কি আমাকে জোর করছিস? জোর না, আমন্ত্রণ। দরকার নেই। রাফি মুখ গম্ভীর করে হাঁটা দিল গেটের দিকে। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। সাদিয়া দাঁড়িয়ে রইল 2 সেকেন্ড 3 সেকেন্ড, তারপরে বিরক্ত মুখে বলল, এই রাফি, দাঁড়া। রাফি পিছনে তাকিয়ে হাসল। আসছিস? 5 মিনিট, শুধু 5 মিনিট। গ্রামের কাঁচা রাস্তা, 2 পাশে ধান ক্ষেত। বিকেলের রোদ নরম হয়ে এসেছে। হাঁটতে হাঁটতে দুজনের কাঁধ প্রায় ছুঁয়ে যাচ্ছে, কিন্তু কেউ ইচ্ছে করে একটু দূরে সরে হাঁটছে। তোর মন খারাপ? না। মিথ্যা বলিস না। সাদিয়া থেমে দাঁড়ালো। তুই এত বুঝিস কবে থেকে? রাফি কাঁধ ঝাঁকালো। ছোটবেলা থেকে। নদীর ঘাটে পৌঁছালো। পানি শান্ত, আকাশের রং পানিতে মিশে গেছে। দুইজন চুপচাপ বসলো সিঁড়িতে। রাফি ধীরে বলল, সাদিয়া, তুই গেলে কেমন লাগবে জানিস? সাদিয়া রাফির কথার আগা মাথা বুঝতে না পেরে ওর দিকে তাকালো। আমি কোথায় যাচ্ছি? একদিন তো যাবি বিয়ে করে, তখন আমি একা হয়ে যাব। সাদিয়া হালকা হেসে, নাটক করিস না। রাফি এবারে সিরিয়াস। আমি সিরিয়াস। সাদিয়ার বুকের ভিতরে কেমন টান লাগলো, কিন্তু সে মুখ শক্ত করলো। আমরা চাচাতো ভাই বোন, এসব ভাবা ঠিক না। রাফির মুখ বদলে গেল। তাহলে কি ঠিক? ছোটবেলা থেকে তোকে ভালোবাসা বল। সাদিয়া বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আবার শুরু করলি? সব কিছু খেলার ছলে বলতে ভালো লাগে তোর। রাফি দাঁড়িয়ে তার সামনে। খেলার চলে না, তুই কখনো সিরিয়াসলি শুনিসই না। কারণ এইসব সিরিয়াস হওয়ার মতো না। রাফির চোখে রাগ জমে উঠল। গ্রামের বাড়িতে সব নতুন কিছু না। তাই বলে সব কিছু ঠিক হয়ে যায়? রাফি হাত তুলে বলল, তুই আসলেই ভয় পাচ্ছিস? আমি ভয় পাই না। তাহলে কেন দূরে সরে থাকিস? সাদিয়া ধাক্কা দিল। কারণ তুই সীমা ছাড়াচ্ছিস। ধাক্কাটা জোরে হয়ে গেল। রাফি ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। রাফি রাগে সাদিয়ার হাত চেপে ধরল। আমাকে ধাক্কা দিবি? সাদিয়া হাত ছাড়ানোর চেষ্টা করছে। হাত ছাড়। আগে বল। সাদিয়া এবারে সত্যিই রেগে গেল। বইয়ের মতো ব্যাগ দিয়ে মারতে লাগলো। হাত ছাড় বলছি। দুজনের ঠেলাঠেলি, চিৎকার। আশেপাশের 2-1 তাকাচ্ছে। হঠাৎ একজন মাঝবয়সী লোক এগিয়ে এলো। এই এই কি হচ্ছে? রাস্তার মাঝে মারামারি করছেন কেন? 2 জন থেমে গেল, হাঁপাচ্ছে। লোকটা রাফির দিকে। ভাই, মেয়ে মানুষকে এভাবে? সাদিয়া তৎক্ষণাৎ বলল, আমরা একে অপরকে চিনি। রাফিও একসাথে। আমরা একে অপরকে চিনি। দুজনের একসাথে বলে আবার একে অপরের দিকে তাকালো। চোখাচোখি। রাগের ভেতরেও কেমন যেন হাসি লুকিয়ে। লোকটা বিরক্ত হয়ে বলল, আরে বাবা, থামাতে আসলাম মানুষের ভালো করতে, এখন বলতেছেন চেনেন? ঝগড়া করলে বাসায় গিয়ে করেন। রাফি মাথা চুলকালো। আচ্ছা আচ্ছা, কিছু না চাচা। লোকটা হাঁটতে হাঁটতে বিড়বিড় করতে লাগলো। মানুষকে ভালো করতে গেলেও বিপদ। লোকটা চলে গেলে আবার নীরবতা। দুজনেই হাঁপাচ্ছে। রাফি ধীরে হাত ছেড়ে দিল। সাদিয়া হাত ঘষতে ঘষতে বলল, পাগল হয়ে গেছিস নাকি? তুই আগে ধাক্কা দিয়েছিস। তুই আগে হাত ধরেছিস। 2 জন আবার একে অপরের দিকে তাকালো। তারপরে হঠাৎ 2 জনেই হেসে ফেলল। আমরা সত্যিই পাগল। সাদিয়া বসে পড়ল সিঁড়িতে। একদম। সন্ধ্যার আলো ধীরে ধীরে নিভে গিয়ে রাত নেমেছে। গাড়ির কাছের বাইরে শহরের আলো ঝাপসা হয়ে ছুটে যাচ্ছে। রাস্তার লাইট, দোকানের সাইনবোর্ড, দূরে উঁচু বিল্ডিং, সব মিলিয়ে এক অন্য রকম ব্যস্ততা। ঢাকায় ঢুকতে ঢুকতে প্রায় রাত হয়ে গেছে। নীরা কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। গাড়ির সিটে মাথা এক পাশে হেলে আছে, ওড়না কাঁধ থেকে সরে গেছে। ছোট্ট হাতটা সিটের ধারে আলগা হয়ে পড়ে আছে। আরিয়ান একবার তাকালো, দীর্ঘশ্বাস ফেলল ধীরে। বাচ্চাটাকে এত দূর নিয়ে এলাম। তার চোখে আজ অদ্ভুত মিশ্র অনুভূতি, অস্বস্তি
আর কোথাও একটা নরম টান। গাড়ি থামলো ফ্ল্যাটের সামনে। ড্রাইভার পিছনে ফিরে পড়ল। পৌঁছে গেছি। আরিয়ান মাথা নেড়ে দরজা খুলল। বাইরে শহরের রাত, হালকা ঠান্ডা বাতাস। সে নিচু হয়ে নীরার দিকে তাকালো। নীরা, ওঠো। কোনো সাড়া নেই, গভীর ঘুম। আরিয়ান একটু দ্বিধায় পড়ল, তারপরে আলতো করে তাকে কোলে তুলে নিল। নীরা অজান্তেই মাথাটা তার বুকে গুজে দিল, হাত দিয়ে শার্ট আঁকড়ে ধরল। আরিয়ানের বুকের ভেতরটা কেমন থমকে গেল। এত বিশ্বাস করে কিভাবে? সে ড্রাইভারকে বলল, ব্যাগগুলো নিয়ে উপরে আসুন, 4 তলায়। লিফটের ভেতরে নীরবতা। লিফটের আয়নায় নিজের কোলে ঘুমন্ত মেয়েটাকে দেখে আরিয়ান নিজেই কিছুক্ষণ চুপ রইল। দরজা খুলতেই করিডোরের হালকা আলো। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকলো। মাঝারি সাইজের ড্রয়িং রুম, পরিপাটি, কিন্তু একা মানুষের ঘর বলে বোঝা যায়। দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ। সে ধীরে ধীরে নিজের রুমে গিয়ে বিছানায় নীরাকে শুয়ে দিল, বালিশ ঠিক করে দিল, ওড়নাটা আলতো করে গায়ে তুলে দিল। নীরা একটু নড়ল, কিন্তু ঘুম ভাঙল না। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইল, তারপরে গভীর শ্বাস নিয়ে আলমারি খুলে নিজের জামা কাপড় বের করলো। ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর আরিয়ান ফ্রেশ হয়ে বের হলো, চুল ভেজা, টি শার্ট পরে ফোন হাতে নিল। 2 প্লেট খাবার পাঠাবেন, হালকা কিছু। ঠিকানাটা আগেরটাই। ফোন রেখে ঘুরতেই থেমে গেল। বিছানায় বসে আছে নীরা, চোখ দুটো বিস্ময়ে বড় বড়, চারিদিকে তাকাচ্ছে। ছাদ, আলমারি, জানালা, দেয়াল। আমি কোথায়? আরিয়ান ভ্রু তুলে হালকা হাসল। সরকে। নীরা আরও বিভ্রান্ত হয়ে গেল। কি? আরিয়ান হেসে সোফায় বসল। ঢাকা এসেছে, আমার ফ্ল্যাট। নীরা তাড়াতাড়ি উঠে বসল। কিন্তু আমি তো গাড়িতে ঘুমিয়েছিলাম, এখানে আসলাম কিভাবে? আরিয়ান গম্ভীর মুখে বলল, উড়িয়ে এনেছে। কিভাবে? ডানা আছে আমার। নীরা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপরে বুঝে মুখ ফুলিয়ে বলল, আপনি মজা করছেন? আরিয়ান হালকা হাসল। হ্যাঁ, কোলে করে এনেছে। তুমি একদম নরনে। নীরার গাল লাল হয়ে গেল। আমি ভারী ছিলাম না তো? আরিয়ান চোখ সরিয়ে বলল, খুব না, সামলানো গেছে। নীরা মাথা নিচু করল, বুকের ভিতরে কেমন যেন কাঁপন। তারপরে আস্তে বলল, সরি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, পথ লম্বা ছিল। কয়েক সেকেন্ড নীরবতা। তারপরে আরিয়ান বলল, ফ্রেশ হয়ে আসো, খাবার অর্ডার করেছি, খেয়ে নেবে। নীরা চারিদিকে তাকালো। ওয়াশরুম? আরিয়ান দরজার দিকে ইশারা করলো। ওখানে। আর হ্যাঁ, কিছু লাগলে আমাকে ডাকবে। নীরা ধীরে ধীরে উঠে ওয়াশরুমের দিকে গেল। দরজা বন্ধ করার আগে একবার ফিরে তাকালো। আরিয়ান ফোনে কিছু দেখছে, কিন্তু চোখের কোণে যেন তার দিকেই নজর। দরজা বন্ধ। আরিয়ান সোফায় হেলান দিয়ে বসলো, মাথা পিছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলো। রাত আরও গভীর হয়েছে। কুকুরের ডাকে রাতের নিস্তব্ধতা কেঁপে উঠছে। ছাদের এক কোণে রাফি দাঁড়িয়ে, হাতে সিগারেট, ধোঁয়া টানছে ধীরে ধীরে, চোখ আকাশের দিকে স্থির। মনে হয় ভেতরে অনেক কথা জমে আছে। হঠাৎ পেছন থেকে স্যান্ডেলের শব্দ। এই যে, কি গু খাচ্ছ এসব? রাফি চমকালো না, শুধু ধোঁয়া ছেড়ে একবার পাশ ফিরল। আবার শুরু করলে? সাদিয়া এগিয়ে এসে তার হাত থেকে সিগারেটটা কেড়ে নিল। সারাদিন নামাজ কালাম নাই, আল্লাহর নাম নাই, আর রাতে উঠে এসব গু খাস, গুনাহ হয় না? বুঝবি না তোরে। কি বুঝবো না? আগুন মুখে নিচ্ছিস, ফুসফুসে ঢুকাচ্ছিস, এইটার আবার কি মজা? হ্যাঁ, রাফি ধীরে ধীরে দেয়ালে হেলান দিল। অনেক টেনশনে থাকি, বুঝলি? মাথার ভিতরে হাজার চিন্তা। এই ধোয়ার সাথে একটু হালকা হয়ে যায়। মিথ্যা সান্ত্বনা। 2 মিনিটের জন্য ভুলে থাকবি, পরে আবার সেই আগের মতোই লাগবে। রাফি চোখ সরু করে তাকালো। তুই কবে থেকে এত বড় হুজুর হলি? সাদিয়া হাত কোমরে রাখলো। হুজুর হইতে হয় না, ভালো মন্দ বুঝতে। বড় আব্বু জানলে কি করতো ভাবছিস? রাফির মুখটা একটু শক্ত হয়ে গেল। কিছুক্ষণ চুপ, বাতাসে অস্বস্তি। আব্বু সব জানলেও সব বোঝে না। সাদিয়া নরম স্বরে বলল, তুই কি খুব কষ্টে আছিস? প্রশ্নটা শুনে রাফি একটু থমকে গেল, চোখের দৃষ্টি বদলে গেল, কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নিল। নাটক করিস না তো, আমি ভালো আছি। ভালো থাকলে রাত 2টায় ছাদে দাঁড়িয়ে সিগারেট খেতে হয় না? রাফি হেসে বলল, আচ্ছা, এত যখন বলছিস,
টেস্ট করে দেখবি নাকি? বুঝবি কত মজা। সাদিয়া চোখ বড় বড় করে তাকালো। তুই কি পাগল নাকি? আমি এসব ছুঁবো না। ভয় পাচ্ছিস? ভয় না, বুদ্ধি আছে। সাদিয়া একটু কাছে এসে নরম গলায় বলল, শোন, তুই যদি নিজেরে এত কুল ভাবিস তাহলে এসব ছাড়ার সাহস দেখাস, সেটাই আসল স্টাইল। রাফি ভ্রু তুলল। চ্যালেঞ্জ দিচ্ছিস? হ্যাঁ, পারবি। কয়েক সেকেন্ড নীরবতা। বাতাসে ধোয়ার শেষ রেখাটা মিলিয়ে গেল। রাফি হাতে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটা মাটিতে ফেলে পা দিয়ে নিভিয়ে দিল। দেখি তোর জন্য না নিজের জন্য। সাদিয়া মুখে হাসি চেপে রাখল। আমি কিন্তু গুনে রাখবো, কাল থেকে যদি আবার দেখি। তখন আবার বকা দিবি, তাই তো? বকা না, কান ধরে নামাজে বসাবো। দুজনেই হেসে ফেলল। কিছুক্ষণের ভেতর ডোরবেল বাজল। আরিয়ান দরজা খুলে খাবারের প্যাকেট নিল, ভেতরে এসে টেবিলে রাখলো। এসো খেয়ে নাও, অনেক রাত হয়েছে। নীরা ধীরে ধীরে উঠে ডাইনিং টেবিলের পাশে গিয়ে বসলো। চারিদিকে তাকিয়ে বলল, তুমি একাই থাকো এখানে? হ্যাঁ। একা লাগে না? প্রশ্নটা শুনে আরিয়ান একটু থামলো। প্লেটে ভাত তুলে দিতে দিতে বলল, আগে লাগতো, এখন দেখি লাগে কিনা। নীরা বুঝতে না পেরে চুপ করে গেল। দুইজন নীরবে খেতে লাগলো। হঠাৎ নীরা বলল, আমি কি এখানে স্কুলে ভর্তি হতে পারবো? আরিয়ান তাকালো। অবশ্যই, আমি কালই খোঁজ নেব। সত্যি? আমি কি মিথ্যে বলি? নীরা মাথা নাড়ল। খাওয়া শেষ হলে আরিয়ান প্লেট গুছিয়ে রাখলো। তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আজ অনেক ক্লান্ত। আর তুমি? আমি সোফায় শোবো। নীরা অবাক হয়ে তাকালো। কেন? কারণ তুমি স্বস্তি পাবে। নীরা কিছুক্ষণ চুপ করে রইল। আমি ভয় পাই না। আরিয়ান থমকে গেল। তুমি তো প্রমিস করেছো। এই এতটুকু বিশ্বাসের কথায় আরিয়ানের বুকটা কেমন যেন ভারী হয়ে গেল। আরিয়ান ধীরে বলল, ঠিক আছে, তাহলে মাঝখানে বালিশ থাকবে। নীরা মুচকি হেসে মাথা নাড়ল। রাত গভীর হলো। জানালার বাইরে শহরের আলো, দূরে গাড়ির শব্দ। বিছানার মাঝখানে একটা লম্বা বালিশ, দুই পাশে দুইজন। নীরা ছাদের দিকে তাকিয়ে বলল, ঢাকায় আকাশটা কম দেখা যায় কেন? বিল্ডিং বেশি। গ্রামে আকাশটা বড় ছিল। বেশ কিছু সময় নীরবতা চলল। সেই নীরবতা ভেঙে নীরা বলে উঠল, তুমি ঘুমিয়ে পড়েছো? না। একটা কথা বলবো? বলো। আজ সকালে আমি ইচ্ছে করে তোমার দিকে যাইনি। আরিয়ান ভ্রু তুলল। ঘুমের মধ্যে গেছি। আরিয়ান হেসে ফেলল। জানি। কিন্তু খারাপ লাগেনি। কথাটা বলে নীরা নিজেই লজ্জায় চুপ হয়ে গেল। আরিয়ান কিচ্ছু বলল না, শুধু অন্ধকারে চুপচাপ শুয়ে থাকলো। তার বুকের ভিতরে অদ্ভুত শান্তি নামছে। পরের দিন সকালবেলা নরম আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। ঠিক তখনই আরমানের ঘুম ভাঙল এক মিষ্টি সুরে, কোরআন তেলাওয়াতের সুরে। সুরটা যেন ভোরের আকাশের মতোই পবিত্র। আরমান কিছুক্ষণ বিছানায় শুয়ে শুনতে থাকলো। তারপরে ধীরে ধীরে উঠে দরজা খুলে ড্রয়িং রুমের দিকে গেল। সেখানে গিয়ে থমকে দাঁড়ালো। নীরা মেঝেতে ছোট একটি জায়নামাজ পেতে বসে আছে। সামনে কোরআন শরীফ খোলা, মাথায় ওড়না টানা, চোখ নিচু, ঠোঁট নরমভাবে নড়ছে, কণ্ঠে এক অদ্ভুত প্রশান্তি। আরমান অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল। মেয়েটা যেন একদম আলাদা। গত রাতের লাজুক ভীতু মেয়েটার ভেতরেও এত গভীরতা। নীরা তেলাওয়াত শেষ করে দুই হাত তুলে দোয়া করলো। তারপর কোরআন শরীফটা যত্ন করে গুটিয়ে রাখলো। ঠিক তখনই ওর চোখ পড়ল আরমানের দিকে। সে লজ্জায় মাথা নিচু করে ফেলল। আরমান কিছু না বলে নিজের রুমে ফিরে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে কিচেনের দিকে এলো। কিচেনের সামনে এসে আবার থমকে দাঁড়াতে হলো তাকে। নীরা চুলার সামনে দাঁড়িয়ে পরোটা বেলছে, পাশে ডিম ভাজা হচ্ছে, আর এক পাশে চা বসানো। ওনার আঁচল কাঁধে গুজে নিয়ে খুব মনোযোগ দিয়ে কাজ করছে। আরমান অবাক হয়ে তাকিয়ে রইল। কাছে গিয়ে নরম গলায় জিজ্ঞাসা করল, তুমি এগুলো পারো? নীরা মাথা নিচু করে শান্ত স্বরে বলল, হ্যাঁ, আমি সব পারি। আরমান কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে একটু গম্ভীর হয়ে বলল, তো এগুলোই করো না, পড়াশোনা করো। তোমার এসব কিছু করা লাগবে না, আমি আছি। বিকেলে একটা আন্টি আসবে, রহিমা খালা, উনি সব সামলাবে। তুমি শুধু পড়াশোনা দিকে ফোকাস করো। নীরা চুপ করে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না এমন কথা কেউ তাকে বলছে। আরমান আবার বলল, আজ তোমাকে স্কুলে ভর্তি নিয়ে যেতে পারছি না, অফিসে জরুরি কাজ আছে,
কাল বা পরশু নিয়ে যাব, ঠিক আছে? নীরা আস্তে করে মাথা নাড়ল। ঠিক আছে। খাওয়া শেষে আরমান ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে একবার ফিরে তাকালো। নীরা চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত শূন্যতা। আরমান চলে যেতেই নীরবতা নেমে এলো। বাড়ি নিস্তব্ধ। নীরা ধীরে ধীরে প্লেটগুলো ধুয়ে রেখে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। বড় ফ্ল্যাট, কিন্তু মানুষ নেই। কিছুক্ষণ পরে সে ব্যালকানিতে এসে দাঁড়ালো। সামনের বিল্ডিংটা খুব কাছে। দুই ব্যালকানির মাঝখানে সামান্য ফাঁকা জায়গা, সেখানে কাপড় শুকোচ্ছে। কোথাও কোথাও ফুলের টব রাখা। হঠাৎ পাশের বিল্ডিংয়ের ব্যালকানি থেকে একটা ছোট্ট মেয়ের কণ্ঠ শোনা গেল। এই আপু, নীরাজ চমকে তাকালো। দেখলো 7-8 বছরের একটা পিচ্চি মেয়ে, দুই বিনি করা, হাতে একটা পুতুল, বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আপু তুমি নতুন আসছো? নীরা একটু ইতস্তত করে বলল। হ্যাঁ, কাল এসেছি। মেয়েটা খুশি হয়ে বলল। আমি তিথি, তুমি কি এখানে থাকবা? নীরার ঠোঁটে হালকা হাসি ফুটল। হ্যাঁ, থাকবো। তিথি আবার বলল। তুমি সারাদিন একা থাকো, তোমার কি বোর লাগে? প্রশ্নটা শুনে নীরার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু সে হাসি মুখেই বলল। না, এখন আর লাগবে না, তুমি তো আছো। তিথি হেসে উঠল। আমি রোজ তোমার সাথে কথা বলবো, তুমি চাইলে আমি গল্পও করবো। নীরা রেলিংয়ে হাত রেখে ওর দিকে তাকিয়ে রইল। ছোট্ট এই মেয়েটার সরল কথাগুলো খুব ভালো লাগলো। কলেজ ক্যাম্পাসে দুপুরের রোদটা নরম হয়ে এসেছে। ক্লাস শেষ, চারিদিকে আড্ডার গুঞ্জন। সাদিয়া তার বান্ধবীদের সাথে গাছতলায় দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ রিমি বলল। চল না, আজকে সামনের রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি, অনেকদিন একসাথে বসা হয় না। আরেকজন সঙ্গে সঙ্গে যোগ করল। হ্যাঁ, শিয়াবু আসবে, ও বলেছে নোটস দিয়ে একটু আলোচনা করবে। শিহাব ওদের ক্লাসের টপার, পড়াশোনায় দারুণ, ভদ্র শান্ত স্বভাবের ছেলে। কিন্তু সাদিয়া জানে ওর চোখে একটা আলাদা দৃষ্টি থাকে, মাঝে মাঝে আকারে ইঙ্গিতে কিছু বোঝাতে চায়। সাদিয়া ইচ্ছে করেই সেসব এড়িয়ে যায়। সাদিয়া ভ্রু কুচকে বলল। আমি যাব না, তোরা যা। রিমি ঠোঁট বাঁকিয়ে বলল। আরে সমস্যা কি, আমাদের ক্লাসের টপারও তোর সামনেও সিট পড়েছে, হেল্প হবে তোর। সাদিয়া বিরক্ত হয়ে ফিসফিস করে বলল। আমি কারোর হেল্প চাই না, আর ও থাকলে আমি কমফোর্টেবল না। কেন? ও তো খারাপ কিছু বলেনি। সব কথা বলা লাগে না রিমি, বুঝলেই হয়। বান্ধবীদের সঙ্গে ফিসফিস করে তর্ক চলল কিছুক্ষণ। শেষমেশ সাদিয়া বিরক্ত মুখে বলল। আচ্ছা চল, কিন্তু বেশি ভাব নিবি না, একটু বসে চলে আসবো। রেস্টুরেন্টে ঢুকতেই ঠান্ডা এসির বাতাস গায়ে লাগলো। কোণের একটা টেবিলে সবাই বসলো। কিছুক্ষণ পর শিহাব এলো। সাদিয়ার দিকে তাকিয়ে হালকা হাসলো। হাই। সাদিয়া শুধু মাথা নাড়ল। খাবার অর্ডার হলো। কথাবার্তা চলতে লাগলো ক্লাস, প্রেজেন্টেশন, পরীক্ষা নিয়ে। শিহাব মাঝে মধ্যে সাদিয়ার দিকে তাকিয়ে কথা বলছে, সুযোগ পেলেই নোটসের কথা তুলছে। তুমি চাইলে আমি তোমাকে ওই ম্যাথের শর্টকাটটা বুঝিয়ে দিতে পারি। সাদিয়া সংক্ষিপ্ত উত্তর দিল। প্রয়োজন হলে নেব। হঠাৎ কয়েকজন দরজা টেলে ঢুকলো। রাফি, সঙ্গে তার 2-3 জন বন্ধু। হাসতে হাসতেই ঢুকছিল, কিন্তু হঠাৎ তার চোখ থেমে গেল এক কোণের টেবিলে। সাদিয়া সাদিয়া বসে আছে, সামনে শিহাব। শিহাব কথা বলতে বলতে মাঝে মধ্যে সাদিয়ার দিকে ঝুঁকে কিছু বোঝাচ্ছে। সাদিয়ার মুখটা নির্লিপ্ত, তবুও বাইরে থেকে দেখলে যেন স্বাভাবিক আড্ডাই মনে হয়। রাফির ভ্রু সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তার দৃষ্টি এবার স্থির হলো শিহাবের উপর। ছেলেটা সাদিয়ার দিকে তাকিয়ে কি যেন বলছে, হালকা হাসছে। সেই দৃশ্যটা যেন আগুনে ঘি ঢেলে দিল। বন্ধুদের একজন বলল। কিরে দাঁড়িয়ে আছিস কেন? রাফি কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে সোজা এগিয়ে গেল সাদিয়াদের টেবিলের দিকে। হঠাৎ সামনে ছায়া পড়তেই সাদিয়া মুখ তুলে তাকালো। রাফিকে দেখে তার চোখ বিস্ফোরিত। তুই এখানে? তুই এখানে কি করছিস? চারপাশে সবাই এক মুহূর্তে চুপ। রিমি আর রোদ একে অন্যের মুখের দিকে তাকালো। শিহাবও ভ্রু তুলল। সাদিয়া একটু সামলে নিয়ে বলল। আমরা সবাই একসাথে এসেছি, ক্লাস শেষ তাই। রাফি কথার মাঝখানে কেটে দিল। কলেজ শেষ করে বাড়িতে যাসনি কেন? সাদিয়া বিরক্ত হয়ে বলল। আমার আসতে ইচ্ছে করেছে, তাতে সমস্যা কি?
রাফির চোখে তখন ঝড়। সে একবার শিহাবের দিকে তাকালো। শিহাব শান্ত গলায় বলল। ভাই আমার শুধু রাফি তীক্ষ্ণ স্বরে বলল। তোকে আমি কিছু বলেছি? পরিবেশ ভারী হয়ে উঠল। পাশের টেবিলের লোকজনও তাকিয়ে আছে। রাফি এবার সাদিয়ার দিকে ঝুঁকে বলল। বাড়ির সম্মান বলে কিছু আছে না? ছেলেদের সাথে বসে কি করছিস সেখানে? টাঙ্কি মারতে এসেছিস? কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল সাদিয়ার বুকে। তার গাল লাল হয়ে উঠল অপমানে। সাদিয়া দাঁতে দাঁত চেপে বলল। কথা বুঝে বলবি রাফি, সবাই একসাথেই বসেছি, শুধু আমি না। রাফি বিদ্রুপ করে হাসলো। খুব ভালো। এখন তুই আমাকেই শেখাবি? এই ছেলেটার সাথে বসে শর্টকাট শিখছিস, তাই না? শিহাব উঠে দাঁড়ালো। আপনি ভুল বুঝছেন। রাফি তেড়ে বলল। তোর সাথে আমি কথা বলছি না। সাদিয়ার বুকের ভেতরে ধুকপুক করছে। এত লোকের সামনে এই অপমান। সে প্রথমে প্রতিবাদ করতে চাইল, কিন্তু রাফির কড়া গলায় একের পর এক কথাগুলো শুনে যেন গলা শুকিয়ে গেল। চল ওঠ। আমি যাব না। আমি বলছি ওঠ। সাদিয়া চেয়ার আঁকড়ে ধরল। রাফি ভাই প্লিজ বলবেন না। কিন্তু রাফি আর শুনছে না। সে সাদিয়ার হাত চেপে ধরল শক্ত করে, টানতে টানতে দাঁড় করালো। ছাড়, সবাই দেখছে। দেখুক। রেস্টুরেন্টের দরজা দিয়ে টানতে টানতে বাইরে নিয়ে এলো তাকে। সাদিয়ার চোখে তখন পানি চিকচিক করছে, বুকের ভিতরে অপমানের ঢেউ। বাইকের কাছে এসে রাফি স্টার্ট দিল। পিছনে উঠে বস। আমি বসবো না, আমি নিজেই যেতে পারি। রাফি এবার ধমক দিল। আর একটা কথা বলবি না, বুঝতে পেরেছিস? চুপ করে বসবি। সেই গলায় এমন কঠোরতা ছিল যে সাদিয়া কেঁপে উঠল। ধীরে ধীরে বাইকের পিছনে বসলো, দূরত্ব রেখে। ধরে বস। দরকার নেই। রাস্তা খারাপ পড়ে যাবে। শেষমেশ সাদিয়া আলতো করে বাইকের পেছনের হাতলটা ধরল। রাফির জামা ছিল না। দূরত্বটা স্পষ্ট। বাইক ছুটতে লাগলো রাস্তায়। বাতাস মুখে এসে লাগছে, কিন্তু সাদিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে চুপচাপ, কোনো শব্দ নেই, শুধু বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। রাফিরও মন অস্থির। সে রাগে গাড়ি চালাচ্ছে, কিন্তু পিছনের নিস্তব্ধ কান্না তার কানেও গেল না। গেলেও বুকের ভেতরে কিছু একটা যেন খোঁচা দিচ্ছে। বাড়ির সামনে এসে বাইক থামলো। সাদিয়া এক মুহূর্তও না থেমে নেমে গেল। একবারও পিছনে তাকালো না। সোজা ভেতরে ঢুকে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধের শব্দটা কানে বাজল রাফির। বাইকের হ্যান্ডেলে হাত রেখেই দাঁড়িয়ে রইল সে। বুকের ভেতরটা হঠাৎ ভারী লাগছে। একটু আগের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। রেস্টুরেন্টে সবার সামনে চিৎকার, অপমান, সাদিয়ার লাল হয়ে যাওয়া মুখ, ভেজা চোখ। সে বুঝতে পারল হয়তো বেশি হয়ে গেছে। আমি কি ঠিক করলাম? ওখানে তো সাদিয়া একা ছিল না, আরও মেয়েরা ছিল। সবাই মিলে বসেছিল। সে কি অযথাই রাগ দেখালো, নাকি তার ভেতরে অদ্ভুত ঈর্ষাই তাকে অন্ধ করে দিল? শিহাবের দিকে তাকিয়ে থাকা চোখটা মনে পড়তেই আবার রাগের স্ফুলিঙ্গ জ্বলে উঠল। কিন্তু সেই সঙ্গে সাদিয়ার চুপ করে যাওয়া মুখটাও ভেসে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলল। রাফি ধীরে ধীরে ভেতরে ঢুকল। ড্রয়িং রুম পেরিয়ে সাদিয়ার রুমের দরজার সামনে এসে থামল। ভেতর থেকে কোনো শব্দ নেই, হয়তো কাঁদছে। হাত তুলে দরজায় নক করতে গিয়েও থেমে গেল সে। রাতের খাবারের সময় ডাইনিং টেবিলে আজ অদ্ভুত নীরবতা। রাফি চেয়ার টেনে বসতেই চারপাশে চোখ বুলিয়ে নিল। সাদিয়া নেই। সাদিয়া কয়? সাবিহা বেগম ভাত তুলে দিতে দিতে বললেন। ও আগেই খেয়ে নিয়েছে, বল অনেক পড়া বাকি, তাই রুমে গেছে। কথাটা শুনে রাফির বুকের ভেতরটা কেমন হালকা কেঁপে উঠল। আগেই খেয়ে নিয়েছে মানে সে ইচ্ছে করেই এড়িয়ে গেছে, তার সঙ্গে একই টেবিলে বসতে চায়নি। রাফি কিছু বলল না, শুধু একটা দীর্ঘ শ্বাস চাপা দিল। চামচ দিয়ে প্লেটে ভাত নাড়তে লাগলো, কিন্তু খাওয়ার রুচি নেই। সাবিহা বেগম খেয়াল করলেন ছেলেটা অস্বাভাবিক চুপচাপ, কিন্তু কিছু জিজ্ঞাসা করলেন না। কোনো রকমে খাওয়া শেষ করে রাফি উঠে গেল উপরে। বারান্দায় দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করলো। একটার পর একটা ধরাতে লাগলো। তার মাথায় ঘুরছে বিকেলের কথাটা। রেস্টুরেন্টে ঢুকে সাদিয়াকে ওইভাবে বসে থাকতে দেখা, শিহাবের দিকে তাকানো, নিজের হঠাৎ রাগ, সবার সামনে বলা কটু কথা। টাঙ্কি মারতে এসেছিস, এই কথাটা বারবার কানে বাজছে। রাফি দাঁত চেপে চোখ বন্ধ করলো। আমি কি সত্যি এতটা বাজে কথা বলেছি?
বাতাসে ধোঁয়া উড়ে গেল, নিচে রাস্তা ফাঁকা হয়ে এসেছে। দৌড়ে কুকুরের ডাক। সময় কত হয়েছে খেয়ালই নেই। তার রাগ এখন আর আগের মতো তীব্র নয়, বরং তার জায়গায় এসেছে এক অদ্ভুত অস্বস্তি। অনেক রাত হয়ে গেছে বুঝতে পেরে সে সিগারেটের শেষ টুকরোটা মাটিতে ফেলে পায়ের চাপায় নিভিয়ে দিল। তারপরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। সাদিয়ার রুমের সামনে এসে থামলো। দরজাটা ভেতর থেকে বন্ধ। রাফি প্রথমে আস্তে নক করলো, ঠক ঠক, কোনো সাড়া নেই। আবার নক করলো, এবার একটু জোরে। সাধু, দরজা খোল। নীরবতা আর ধৈর্য আবার টানটান হয়ে উঠল। শুনছিস? এই দরজা খোল। ভেতর থেকে কোনো শব্দ নেই, যেন কেউ নেই। রাফির ভ্রু কুঁচকে গেল। সে একবার হাত দিয়ে দরজাটা ঠেলে দেখল, বন্ধ। এবার বিরক্ত হয়ে একবার জোরে ধাক্কা দিল। হঠাৎ ভেতর থেকে দরজার লক খুলে গেল। দরজাটা হাট করে খুলতেই সামনে দাঁড়িয়ে সাদিয়া। চোখ দুটো লাল, বোঝাই যাচ্ছে কেঁদেছে, মুখে তীব্র বিরক্তি। কি এখানে এত রাতে দরজা বাজাচ্ছিস কেন এভাবে? রাফি কিছুটা থমকে গেল, তবুও গলা শক্ত রাখল। কথা আছে তোর সাথে। আমার কোনো কথা নেই। সে দরজা আবার বন্ধ করতে গেল, কিন্তু রাফি হাত বাড়িয়ে দরজাটা আটকে দিল। কথা শেষ না করে যাবি না। সাদিয়া চোখ বড় বড় করে তাকালো। হাত সরাস, জোর করে ঢুকবি না। এক মুহূর্তের জন্য রাফির চোখে আগের সেই রাগের ঝিলিক দেখা গেল। সে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। সাদিয়া পিছু হটতে হটতে ঘরের ভেতরে এলো। রাফি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ঘরে এখন দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ। রাফি কয়েক পা এগিয়ে এসে বলল, এত তেজ দেখাস কেন? সাদিয়া খুবই কাঁপছে। তেজ? সবার সামনে আমাকে অপমান করে এখন বলছিস তেজ? রাফি হাত বাড়িয়ে তাকে থামাতে চাইল। সাদিয়া ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। রাফি এবারে দেয়ালের দিকে একটু এগিয়ে তাকে থামালো, কিন্তু এবার তার হাতের চাপ আগের মতো শক্ত ধরল। সাধু, সরি, বিকেলে যা বলেছি আমি। সাদিয়ার চোখ আবার ভিজে উঠল। তুই জানিস সবাই তাকিয়েছিল, আমার বান্ধবীরা, ওরা কি ভাববে? আমি কি এতটাই খারাপ? তার গলা কেঁপে গেল। আমি তো কিছু ভুল করিনি, সবাই ছিল, শুধু আমি না। রাফির বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি আমি সহ্য করতে পারিনি। কি সহ্য করতে পারিসনি? আমি কারোর সাথে কথা বলেছি এইটা? ওর চোখে যেভাবে তোকে দেখছিল। সাদিয়া হেসে উঠল, কিন্তু সেটা তাচ্ছিল্যের হাসি। তাই বলে তুই আমাকে দোষ দিবি? আমি কি ওকে ডাকছিলাম? হঠাৎ তার চোখের পানি গড়িয়ে পড়ল। সে মুখ ঘুরিয়ে নিল। তুই জানিস রাফি, ওই কথাগুলো আমার মাথায় ঘুরছে বারবার। বাড়ির সম্মান টাঙ্কি মারতে এসেছিস, আমি কি এতটাই সস্তা? বল না। রাফির বুকের ভিতরে হঠাৎ ভেঙে পড়ার শব্দ হলো যেন। সে এক পা এগিয়ে এসে বলল, না, কখনো না। তুই জানিস না তুই আমার কাছে কি। কথা শেষ করতে পারল না। সাদিয়া এবার আর নিজেকে সামলাতে পারল না। বুকের ভেতরে জমে থাকা রাগ আর কষ্ট একসাথে বিস্ফোরিত হলো। সে দুই হাত দিয়ে রাফির বুক চাপড়াতে লাগলো। কেন বলেছিস ওইসব? কেন? তারপরে হঠাৎ ঝুঁকে পড়ে রাগে অভিমানে রাফির বুকের উপরে দাঁত বসিয়ে দিল, খুব জোরে, এতটাই যে রাফি চমকে উঠল। আচ্ছা। কিন্তু সে তাকে সরালো না, বরং দুই হাত দিয়ে আলতো করে তার কাঁধ ধরল। কাঁদিস না প্লিজ, আমি ভুল করেছি। আমি জেলাস হয়েছি। আমি ভয় পেয়েছি তোকে হারানোর। সাদিয়া থমকে গেল, দাঁত সরিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমাকে বিশ্বাস করিস না? করি, কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারি না। রাগ উঠলে মাথা কাজ করে না। তাহলে শিখ, আমাকে ছোট করে ভালোবাসা দেখাতে হবে না। তার কাঁধ কাঁপছে। কথাটা সোজা গিয়ে বিঁধল রাফির ভেতরে। সে এবারে এক ধাপ পিছনে সরে গেল, দূরত্ব রাখল। ঠিক বলেছিস, আমি আজ খুব ভুল করেছি। তোকে টেনে নিয়ে আসা উচিত হয়নি। সাদিয়া চোখ খুলে তাকালো। আজ যদি আমি না আসতাম? রাফি চুপ, উত্তর নেই। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এলো। বাইরের রাত আরও গভীর হয়েছে। কিছুক্ষণ পর রাফি ধীরে বলল, কাল ওদের সামনে গিয়ে আমি বলবো আমি ভুল করেছি। সাদিয়া বিস্ময়ে তাকালো। পারবি? পারবো, কারণ আজ বুঝেছি তোকে কাঁদিয়ে আমি জিতিনি,
হেরেছি। সাদিয়ার চোখে আবার পানি এলো, কিন্তু এবার সেই পানিতে আগের মতো তীব্র রাগ নেই, আছে ক্লান্তি। সে বিছানায় গিয়ে বসে পড়ল। আমার পড়া আছে, প্লিজ এখন যা, আর কেউ দেখে ফেললে খারাপ ভাববে আমাদের। রাফি দরজার দিকে এগিয়ে গেল, হাতল ধরেও থামলো, পেছনে ফিরে তাকালো। সাধু, কি? আর কখনো তোকে ওইভাবে অপমান করব না, কথা দিচ্ছি। সাদিয়া কিছু বলল না, শুধু মুখ ফিরিয়ে নিল। দরজা খুলে রাফি বাইরে বেরিয়ে গেল। ভেতরে বসে সাদিয়া গভীর শ্বাস নিল। বুকের ভেতরে এখনও ব্যথা, কিন্তু সেই ব্যথার ভেতরে একটা অদ্ভুত হালকা অনুভূতি। এর ভেতরে অনেকটা দিন কেটে গেছে। ওই দিনের 2 দিন পর আরিয়ান নিজেই নীরাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। প্রথম দিনটা নীরার ভীষণ অস্বস্তি লাগলেও ধীরে ধীরে সে মানিয়ে নিতে শুরু করে। স্কুলে গিয়ে সে 2টা বান্ধবী পেয়ে যায়। সব মিলিয়ে তার দিনগুলো আবার একটু রঙিন হতে থাকে। বাড়িতে ফিরে অবসর সময়ে আরিয়ানও নীরার পাশে বসে গল্প করত, পড়াশোনার খোঁজ নিত, কখনো বইয়ের অঙ্ক বুঝিয়েও দিত, কখনো আবার বারান্দায় দাঁড়িয়ে দুজনে আকাশ দেখত। দেখতে দেখতে কেটে গেল 1টা বছর। এই 1 বছরে আরিয়ান আর নীরার মাঝে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে। তারা একে অপরের অভ্যাস, পছন্দ অপছন্দ সব জেনে গেছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এখনও গড়ে ওঠেনি। তারা যেন একই ছাদের নিচে থাকা 2জন আপন মানুষ, তবুও মাঝখানে অদৃশ্য এক দূরত্ব। প্রতিদিন নীরা ওই বাড়িতে ফোন করে সবার সাথে কথা বলতো। এর ভিতরে 2 বার ওই বাসায় যাওয়া হয়েছে, কিন্তু রেগুলার স্কুল থাকায় আর আরিয়ানের অফিস থাকায় যাওয়া হয় না ভালো। এর আগের বার গিয়ে দাদি তাকে লজ্জায় মেরেছে, বাবু নেওয়ার কথা বলেছিল। সন্ধ্যায় নীরা অজু করে সুন্দর করে নামাজ পড়ে বই নিয়ে বসেছে, কিন্তু পড়ায় মন বসছে না। সাধারণত আরিয়ান 7টার মধ্যেই বাড়ি ফিরে আসে। আজ ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই, তবুও তার কোনো খবর নেই। নীরা কয়েকবার ফোন করলো, কিন্তু কল রিসিভ হলো না। তার বুকের ভেতরে ধুকপুক শব্দটা যেন বেড়ে গেল। দুশ্চিন্তা মাথায় ঘিরে ধরল। বই বন্ধ করে উঠে দাঁড়ালো সে। কী করবে বুঝে উঠতে পারছে না। অবশেষে সিদ্ধান্ত নিল নিচে গিয়ে দারোয়ান কাকার কাছে জিজ্ঞাসা করবে। দরজার থেকে এগোতেই ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। নীরা তাড়াতাড়ি দরজা খুলে যা দেখলো তাতে তার পা কাঁপতে শুরু করলো। আরিয়ান দাঁড়িয়ে আছে, কপালে কাটা দাগ, শার্টে হালকা ছোপ, মুখটা ক্লান্ত আর ফ্যাকাশে। আরিয়ান, সে কিছু না ভেবেই আরিয়ানকে জড়িয়ে ধরল। বুকের ভিতরে জমে থাকা ভয় আর আতঙ্ক কান্না হয়ে বেরিয়ে এলো। আরিয়ান এক হাতে তাকে আঁকড়ে ধরে অন্য হাতে দরজা ঠেলে বন্ধ করলো। শান্ত হও পাখি চেনা, আমি ঠিক আছে, কিছু হয়নি। নীরা কাঁদতে কাঁদতেই বলল, ফোন ধরছিলে না কেন? এত দেরি কেন? এই অবস্থা কি করে হলো? আরিয়ান হালকা হাসার চেষ্টা করলো, কিন্তু ব্যথায় মুখটা বিকৃত হয়ে গেল। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, গাড়িটা হঠাৎ ব্রেক ফেল করেছিল সামনে একটা বাইক বাঁচাতে গিয়ে। আমি ঠিক আছে, শুধু একটু চোট পেয়েছে। নীরা আর কিচ্ছু শুনল না। সে তাড়াতাড়ি তাকে সোফায় বসালো, ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। হাত কাঁপছে, তবুও খুব যত্ন করে কপালের ক্ষত পরিষ্কার করতে লাগলো। সেই মুহূর্তে নীরার চোখে ছিল না লজ্জা, না দ্বিধা, ছিল শুধু অগাধ ভয় আর ভালোবাসা। যেন এই মানুষটার কিছু হলে সে নিজেই ভেঙে পড়বে। আরিয়ান চুপচাপ নীরার দিকে তাকিয়ে আছে। এতদিনের বন্ধুত্বের আড়ালে যে মেয়েটা নিজেকে সামলে রেখেছিল, আজ তার মুখোশ খুলে গেছে। তার কাপা হাত, চোখের জল, উদ্বিগ্ন কণ্ঠ সব কিছুই আরিয়ানের হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে তুলল। সামনের মেয়েটাকে আজকে ছোট বাচ্চা মেয়ে বলে মনেই হচ্ছে না, আজ তার বউ রূপে ধারণ করেছে মেয়েটা মনে হচ্ছে। আরিয়ান ধীরে করে নীরার হাতটা ধরে ফেলল। এত চিন্তা করো কেন? নীরা মাথা নিচু করে বলল, আপনি আমার স্বামী, আপনার জন্য চিন্তা করবো না তো কার জন্য করব? নীরার এই এত সহজভাবে স্বামী বলে স্বীকারোক্তি করা দেখে আরিয়ান অবাক হয়ে তাকিয়ে থাকলে নিজের দিকে সাথে ভালো লাগাও কাজ করলো। তারপরে এক মুহূর্তের নীরবতা। আরিয়ান আস্তে করে নীরার চিবুক তুলে তার চোখের দিকে তাকালো। নীরা, আমরা কি শুধু বন্ধু? নীরার বুক কেঁপে উঠল। কিছুক্ষণ আগে সহজভাবে উত্তর দিল, আর এখন সে উত্তর দিতে পারল না। কিন্তু তার চোখের ভেতরে যে উত্তর ছিল তা লুকানো যায় না। আরিয়ান ধীরে ধীরে নীরার চিবুকটা উপরে তুলল। তার চোখে আজ অন্যরকম এক গভীরতা, ভালোবাসা
আর অদ্ভুত এক আকাঙ্ক্ষার মিশ্র ছায়া। ভালোবাসো আমাকে, আমার পাখির ছানা। ভালোবাসো আমাকে, প্লিজ। বলো না গো বউ। বউ শব্দটা যেন বাতাসে থেমে রইল। এই প্রথম আরিয়ানের মুখ থেকে এমন করে বউ ডাকটা শুনে নীরার বুকের ভিতরটা কেঁপে উঠল, যেন হৃদয়ের ভেতরে কোথাও নরম একটা তার টন করে বেজে উঠেছে। এতদিন সে স্বীকার করেছে আপনি আমার স্বামী, কিন্তু আজ সে নিজেকে সত্যিই তার বউ বলে অনুভব করল। আরিয়ান আবার একটু ঝুঁকে এলো। বলো বউ, চুপ করে আছো কেন? নীরার ঠোঁট কাঁপছে, চোখ দুটো ভিজে উঠেছে। কিছুক্ষণ আগে যে মেয়েটা সাহস করে স্বামী বলেছিল, এখন সেই কথাটুকু বলতেই গলা আটকে যাচ্ছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আরিয়ানের শার্টের কলারটা মুঠো করে ধরল। ভালোবাসি। শব্দটা এত মৃদু ছিল যেন বাতাসে মিলিয়ে যাবে, কিন্তু আরিয়ান শুনেছে, স্পষ্ট শুনেছে। তার মুখে ধীরে ধীরে একটা গভীর হাসি ফুটে উঠল, চোখ দুটো কোমল হয়ে গেল। আবার বলো। নীরা এবারে মাথা তুলে তাকালো, লজ্জায় গাল লাল, তবুও চোখে স্পষ্ট স্বীকারোক্তি। ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। এই স্বীকারোক্তির পর যেন দুজনের মাঝখানের অদৃশ্য দূরত্বটা ভেঙে গেল। আরিয়ান ধীরে করে নীরার দুই হাত নিজের হাতে নিল। নীরা, আমাকে তোমার স্বামীর অধিকার দেবে সম্পূর্ণভাবে? আমি তোমার কাছে পেতে চাই, শুধু বন্ধু হয়ে নয়, আমার জীবন সঙ্গী হয়ে। নীরার বুকের ভিতরে ধক ধক করছে। সে জানে এই মুহূর্তটা তাদের সম্পর্কের মোড় ঘোরানোর সময়, কিন্তু তার চোখ হঠাৎ কপালের ব্যান্ডেজের দিকে চলে গেল। কিন্তু আপনি অসুস্থ, এই অবস্থায়। আরিয়ান মৃদু হেসে বলল, আমি ঠিক আছে। তোমাকে এভাবে পাশে পেয়ে সব ব্যথা কমে গেছে। আজ তোমাকে দূরে রাখতে পারবো না। অনেক দিন ধরে নিজেকে সামলে রেখেছি। কথাটা বলার সময় তার কণ্ঠে ছিল দমিয়ে রাখা আবেগ। নীরার চোখ আবার ভিজে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে আরিয়ানের বুকে মাথা রাখল। তার হাত দুটো আরিয়ানের পিঠে জড়িয়ে গেল। এই আলিঙ্গনে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই, শুধু নিঃশর্ত ভরসা। আরিয়ান তার মাথার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। এতদিন তুমি ছিলে আমার দায়িত্ব, আজ মনে হচ্ছে তুমি আমার হৃদয়। নীরা মুখ তুলে তাকাতেই তাদের চোখ আবার মিলল। সেই দৃষ্টিতে আর কোনো প্রশ্নই নেই, শুধু গ্রহণ। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো, তার কপালে আলতো করে একটা চুমু রাখল, তারপরে গালে। নীরা চোখ বন্ধ করে নিল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠেছে। বউ। আরিয়ান তার মুখটা দুই হাতে ধরে খুব ধীরে নিচের দিকে টেনে আনলো। তাদের মাঝে আর এক চুল দূরত্ব রইল না। মুহূর্তটা থমকে গেল, তারপর তাদের ঠোঁট আলতো করে ছুঁয়ে গেল একে অপরকে। এটা কোনো তাড়াহুড়োর স্পর্শ নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা অনুভূতির নরম স্বীকৃতি। প্রথমে দ্বিধা, তারপরে ধীরে ধীরে গভীরতা। নীরার হাত শক্ত হয়ে এলো আরিয়ানের শার্টে। আরিয়ান তাকে আরও কাছে টেনে নিল। আরিয়ান ব্যথা পাওয়া জায়গায় হাত ঠেকালে নীরা একটু সরে এসে বলল, ব্যথা লাগবে না তো? আরিয়ান হালকা হাসল। তোমার ছোঁয়ায় ব্যথা লাগে না। ঘরটায় নিঃশব্দ নরম আলো, বাইরে রাত গভীর। তাদের দুইজনের হৃদস্পন্দন যেন একই ছন্দে বাজছে। আরিয়ান ধীরে ধীরে নীরাকে কোলে তুলে নিল। নীরা বিস্ময়ে তাকালো। আরে, আপনি তো চোট পেয়েছেন। এতটুকু শক্তি আছে আমার বউকে কাছে নেওয়ার জন্য। নীরা লজ্জায় মুখ লুকিয়ে ফেলল তার কাঁধে। বিছানায় বসিয়ে আরিয়ান আবার তার হাত ধরল। দুজনেই কিছুক্ষণ শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। এতদিনের বন্ধুত্ব, অভিমান, লজ্জা, দ্বিধা সব মিলিয়ে তৈরি হয়েছে আজকের এই মুহূর্ত। নীরা ধীরে বলল, ভয় পাচ্ছি না, কিন্তু সবকিছু খুব নতুন লাগছে। আরিয়ান তার কপালে হাত রেখে বলল, আমরা তাড়াহুড়ো করবো না। আজ শুধু একটা কথা মনে রাখো, আমি তোমাকে সম্মান করি, ভালোবাসি। তোমার প্রতিটা সিদ্ধান্ত আমার কাছে মূল্যবান। এই কথায় নীরার চোখে আবার জল এসে গেল, তবে সেটা আর ভয়ের নয়, গভীর নিশ্চিন্ততার। সে এগিয়ে এসে নিজে থেকেই আরিয়ানকে জড়িয়ে ধরল। আমি আপনার পুরোপুরি, শুধু একটা কথা, সবসময় এমনই থাকবেন। আরিয়ান তার কানে কানে বলল, চিরকাল। তারপরে তারা আবার একে অপরের কাছাকাছি এলো। আলতো স্পর্শ, দীর্ঘ আলিঙ্গন, কপালে, গালে, ঠোঁটে নরম চুমুতে ভরে উঠল রাত। তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো, ভালোবাসা আর বিশ্বাসের কোমল আবরণে। আয়মান এবার নীরার অধর ছেড়ে দিয়ে গলায় চুমু দিয়ে দিতে লাগলো। মাঝে মাঝে ছোট ছোট কামড় বসিয়ে দিচ্ছে,
নীরা তার স্বামী নামক হালাল পুরুষের স্পর্শগুলো সামলে নিচ্ছে, যদিও বা অনেক বেগ পেতে হচ্ছে। কিছু সময় পর আরমান নীরার গলা থেকে মুখ তুলে আবার নীরার অধরে নিজের অধর মিলিয়ে দিল। এবার শুধু অধরের আক্রমণ করেই থেমে নেই, নিজের শক্ত হাত গলিয়ে দিল নীরার জামা ভেদ করে। তারপরে ধীরে ধীরে হাত আরও উপরে নিয়ে গেল। নীরা মৃদু গুমড়িয়ে উঠল। আয়মান এবার নীরার জামার ভিতর থেকে হাত ভরে নীরার হালকা উঁচু করে জামার চেন নিচে নামিয়ে দিল। নীরা আঁতকে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের হাত আরমানের হাতের উপর দিয়ে বাধা দিতে গেল। আরমান নীরার দিকে একবার তাকিয়ে ওর জামাটা এক টান দিয়ে খুলে টান মারল। নীরা লজ্জায় মাথা নিচু করে আরমানের বুকে মাথা গুঁজে দিয়ে নিজেকে আড়াল করতে চাইল। আচ্ছা, ডিম লাইটের আলো সেটা বুঝতে পেরে আরমানকে ঠোঁটে কোনায় মৃদু হাসির রেখা দেখা দিল। আরমান তার পিচ্ছি বউয়ের ওই বাহু ধরে নিজের বুকের থেকে ছাড়িয়ে নিয়ে শুয়ে দিল বালিশের উপর। আস্তে আস্তে বাকি বস্ত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলো। নীরা আর বাধা দিল না তার স্বামী জানকে। এত বছরের আরমান জীবনে প্রথমবার তার হালাল নারীর প্রকৃত স্পর্শে এলো। সেই মুহূর্তে যেন সব হিসেব, দিন তারিখ, দায়িত্ব সব ভুলে গেল সে। শুধু এক অজানা নেশা, এক অদম্য আকর্ষণ তাকে ঘিরে ফেলল। নীরার শরীরের উষ্ণতা তার বুকের ভেতরে ঢেউ তুলে দিল। আরমানের চোখে তখন এক রাজ ঝড়, ভালোবাসা, চাওয়া আর দমিয়ে রাখা আবেগের বিস্ফোরণ। সে যেন নিজের সমস্ত হুঁশ হারিয়ে বসল। চারপাশ থমকে গেল, শুধু রয়ে গেল দুজনার নিঃশ্বাসের আওয়াজ, বুকের ভেতর ঢাকের মতো বাজতে থাকা হৃদস্পন্দন। নীরা হাঁসফাঁস করতে লাগলো, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। তবু আরমানের হুঁশ নেই, যেন অচল। সে নিজের আবেগে এতটাই মগ্ন হয়ে পড়েছে যে এক চুল সরতেও নারাজ। তার ভেতরে জমিয়ে রাখা, বছরের পর বছর দমিয়ে থাকা আকুলতা আজ যেন মুক্তির পথ খুঁজে পেল। ধীরে ধীরে ঘর ভরে উঠল দুজনার নিঃশ্বাসে, একে অপরের শরীর থেকে ভেসে আসা তাপে। ঘরের নীরবতাকে ভেঙে দুজনার আবেগ মাখা শ্বাসরতি পরিবেশ ছড়িয়ে পড়ল চারপাশে। যেন প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাবপত্র, বাতাস সবাই তাদের এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো। সেই ঘরে তখন শুধু আরমান আর নীরার, দুই নরনারী যাদের স্পর্শে ভালোবাসা, কামনা আর হালাল সম্পর্কের পবিত্র বন্ধন মিলেমিশে এক অমোঘ আবেশ সৃষ্টি করল। দীর্ঘ সময়ের উন্মাদনা শেষে অবশেষে আরমান ক্লান্ত শরীর নিয়ে নীরার কাছ থেকে একটু সরে এলো। তবে দূরে নয়, সে হাত বাড়িয়ে নীরাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নীরার বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে, সমস্ত শরীর তার ক্লান্তি আর ব্যথায় ভারাক্রান্ত। নীরার কাঁপা হাতে আরমানের বুকে হাত রাখল। আরমান তার আঙুলগুলো আলতো করে চুলের ভিতরে ঢুকিয়ে দিল। নীরার দিকে দৃষ্টি দিল। ওর চোখের কোণ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে। আরমান অবশেষে নরম কণ্ঠে প্রশ্ন করল, খারাপ লাগছে? আরমানের কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ নীরা শব্দ করে কেঁদে ফেলল। তার কণ্ঠ কাঁপছে, শরীর ব্যথায় জর্জরিত। প্রতিটি শ্বাস যেন তাকে ভেঙে টুকরো করে দিচ্ছে। পাখির ছানাকে এমন ফুপিয়ে কাঁদতে দেখে আরমানের বুকটা হাহাকার করে উঠল। সে নীরার অশ্রুতে ভেজা মুখে আলতো করে একের পর এক চুমু আঁকল। ফিসফিস করে বলল, সরি পাখির ছানা, ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না করো না। তারপরে ধীরে ধীরে আরমান উঠে বসল, পাশে রাখা জামা ঠিক করলো, চুলে হাত বুলিয়ে একটু নিজেকে গুছালো। চোখ ফিরিয়ে আবার তাকালো নীরার দিকে। দেখল ছোট্ট বউটা চাদরে গলা অবধি জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে, চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরমান বুকের ভেতরটা ভেঙে যেতে লাগলো। সে আস্তে করে চাদরটা দিয়ে আরও ঢেকে দিল। তার পাখির ছানাকে নিজের বাহুতে নিয়ে কোলে তুলল। ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করতেই ঠান্ডা পানির ছোঁয়ায় নীরার শরীর ঝাঁকিয়ে উঠল। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে সে এক চুলও নড়তে পারল না, বরং শক্ত করে আরমানকে আঁকড়ে ধরল। সরে আসতে চাইল, কিন্তু ব্যথা আর দুর্বলতায় শরীর তার কথা মানল না। মাথা হালকা হয়ে ঘুরে উঠল। শেষ পর্যন্ত স্বীকার করতে হলো আজ তাকে নিজের স্বামী নামক হালাল পুরুষের হাতেই গোসল সেরে নিতে হবে। আরমান খুব যত্ন করে নীরাকে গোসল করিয়ে দিল। তারপরে ঘরে ফিরে গিয়ে নিজে তার ধূসর রঙের শার্টটা হাতে নিল।
বিছানায় পড়ে থাকা চাদর আর নীরার জামা কাপড়ও তুলে গুছিয়ে নিল। ওয়াশরুমে দিয়ে সবগুলো বালতিতে রেখে দিল। ওয়াশরুমে দাঁড়ানো নীরার গায়ে আলতো করে নিজের শার্ট জড়িয়ে দিল। তারপরে তাকে আস্তে করে কোলে তুলে আবার ঘরে ফিরে এলো। বিছানায় শুইয়ে দিয়ে আলমারি থেকে আরেকখানা চাদর নিয়ে এসে নীরার গায়ে টেনে দিল। আরমান তোয়ালে দিয়ে ওর ভেজা চুল মুছে দিল ধীরে ধীরে। শেষমেশ শুকনো একটা চুমু দিল ঠোঁটে। মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়ো, আমি আসছি। চলে আসতে চাইলে নীরা তার হাত আঁকড়ে ধরল। আরমান মৃদু হেসে নিচু হয়ে বলল, ওয়াশরুমে যাচ্ছে, ফ্রেশ হয়ে এখনই আসছি, তুই ততক্ষণ ঘুমাও। এরপরে সে ওয়াশরুমে গেল। ভেতরে থাকা সমস্ত জামাকাপড় ভালো করে ধুয়ে নিল। নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বাইরে এসে বালতিটা বারান্দায় নিয়ে গিয়ে জামাকাপড়গুলো মেলে দিল। ফিরে এসে নিজের ক্ষতগুলোতে মেডিসিন লাগিয়ে আবার ব্যান্ডেজ করে। সব কাজ শেষ করে আরমান আবার বিছানায় গেল। দেখল নীরা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। তার মুখটা শান্ত, যেন গভীর ক্লান্তির ঘুম তাকে আচ্ছন্ন করে রেখেছে। আরমান ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়ল। নীরাকে নিজের কাছে টেনে নিল। মাথায় হাত বোলাতে বোলাতে তাকিয়ে রইল ওর মুখের দিকে। কখন যে নিজেও ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। 1 সপ্তাহ পর শহরের ব্যস্ততা, নতুন সংসারের অগোছালো সুখ দুঃখ পিছনে ফেলে আরমান আর নীরা ফিরল গ্রামের বাড়িতে। সকালবেলার নরম রোদে উঠোন ভরে আছে। কুয়াশার হালকা পর্দা তখনও পুরো সারেনি। গেট খুলে ভেতরে ঢুকতেই বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠল। ফরিদা বেগম বারান্দায় বসে তসবি পড়ছিলেন। নীরাকে দেখেই উঠে দাঁড়ালেন। নীরা লাজুক হেসে তার পায়ে হাত ছুঁয়ে সালাম করল। আরমান একপাশে দাঁড়িয়ে সব দেখছে। বাড়িতে এখন অন্যরকম একটা গুঞ্জন। সাদিয়া এদিক ওদিক ঘুরছে। রাফি উঠোনে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। বড়রা ড্রয়িং রুমে গম্ভীর মুখে বসে। একটু পরেই জানা গেল বাড়িতে বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাফি নিজেই এগিয়ে এসে ফরিদা বেগমের সামনে দাঁড়িয়েছিল কয়েকদিন আগে, এক রাশ জেদ নিয়ে। দাদি, আমি বিয়ে করতে চাই, সাদিয়াকেই। বাড়ির সবাই প্রথমে চমকে গিয়েছিল। সবাই ভেবেছিল এটা হঠাৎ আবেগ বা ছেলেমানুষি। কিন্তু রাফি থামেনি। বারবার বলেছে সে অন্য কাউকে নয়, সাদিয়াকেই জীবনসঙ্গী হিসাবে চায়। তার জেদের সামনে শেষমেশ সবাই নরম হয়ে যায়। সাদিয়ার বাবা মাও রাজি হন। আর সাদিয়া, সে চুপচাপ মাথা নিচু করেছিল, কিন্তু তার ঠোঁটের কোণে লুকানো হাসিটুকু কেউ এড়াতে পারেনি। বিয়ের দিন বাড়ি যেন উৎসবের আলোয় ঝলমল করে উঠল। উঠোনে প্যান্ডেল, গেট সাজানো ফুলে, ঘরের ভেতরে কোলাহল, আত্মীয় স্বজনের ভিড়, রান্নাঘরে ব্যস্ততা, হাসি আড্ডায় মুখর চারিদিক। নীরা সব কিছু মুগ্ধ চোখে দেখছিল। আরমান মাঝে মাঝে নীরার দিকে তাকাচ্ছে। তার চোখে এখন আর আগের সেই অস্থিরতা নেই, বরং এক ধরনের গভীর দায়িত্ববোধ। নীরার সঙ্গে সেই রাতের পর থেকে যেন আরও সচেতন হয়ে উঠেছে। সারাদিনের গায়ে হলুদ, আকত, দাওয়াত সব মিলিয়ে বাড়ি ক্লান্ত অথচ আনন্দে পূর্ণ। সন্ধ্যা নামতেই সাদিয়াকে লাল শাড়িতে সাজিয়ে বাসরের ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা ফুলের গন্ধে ভরা। বিছানায় সাদা চাদরের উপরে গোলাপের পাপড়ি ছড়ানো। মোমবাতির নরম আলোয় ঘরটা স্বপ্নের মতো লাগছে। রাফি বাইরে দাঁড়িয়ে বন্ধুরা টিপ্পনি কাটছে, হাসছে, কিন্তু তার বুকের ভিতরেই কেমন একটা ধুকপুকানি। এতদিনের চাওয়া আজ পূর্ণ হতে চলেছে। তবুও অদ্ভুত এক সংজ্ঞা তাকে ঘিরে আছে। সে কি পারবে সাদিয়ার ভরসা হতে, তার চোখের স্বপ্নগুলোকে আগলে রাখতে? অবশেষে দরজা বন্ধ হলো। ঘরের ভিতরে শুধু দুজন। সাদিয়া বিছানার এক কোণে বসে আছে, ঘুমটা নামানো। রাফি ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে বসল। কিছুক্ষণ নীরবতা, শুধু দুজনের শ্বাসের শব্দ। কেমন লাগছে রে আমার বউ হয়ে? সব কিছু নতুন লাগছে। রাফি হাত বাড়িয়ে তার কাপা আঙুলগুলো নিজের হাতে নিল। আমি তাড়াহুড়ো করবো না, আর শুধু আমরা কথা বলি, কেমন? সাদিয়া একটু অবাক হয়ে তার দিকে তাকালো। ঘোমটার আড়াল থেকে চোখ দুটো ভিজে উঠেছে। এতদিনের ইঙ্গিত, লুকানো অনুভূতি, অব্যক্ত টান সব মিলিয়ে আজকে রাতটা শুধু দেহের নয়, মনেরও। রাফি ধীরে ধীরে ঘোমটা সরিয়ে দিল। আলোয় ভেসে উঠল সাদিয়ার লাজুক মুখ। সে মাথা নিচু করে হাসল। রাফি তার কপালে আলতো চুমু রাখল, সম্মানের। তারপরে অনেকক্ষণ তারা কথা বলল। ছোটবেলার স্মৃতি, প্রথম ভালো লাগা, ভবিষ্যতের স্বপ্ন।
রাফি বলল কিভাবে সে প্রথম বুঝেছিল সাদিয়া তার জীবনের অংশ হয়ে গেছে। সাদিয়া বলল সে বুঝতে পেরেছিল রাফির চোখের ভাষা অনেক আগেই, শুধু সাহস ছিল না। ধীরে ধীরে দূরত্ব কমল, হাত থেকে হাত, কাঁধে মাথা, বাইরে রাত গভীর হলো। তাদের কথার ফাঁকে লজ্জা, হাসি আর নরম স্পর্শের আবেশ ছড়িয়ে পড়ল। এই রাতে তাদের সম্পর্ক নতুন রূপ নিল ভরসা আর ভালোবাসার ভিত্তিতে। বিয়ের কোলাহল শেষে রাত গভীর হলে বাড়ি ধীরে ধীরে শান্ত হয়ে আসে। নীরা নিজের ঘরে এসে চুপচাপ বসেছিল, সারাদিনের দৌড়ঝাঁপে ক্লান্ত, কিন্তু মন ভরা আনন্দে। আরমান দরজা বন্ধ করে তার পাশে এসে বসল। আজ তোমাকে খুব সুন্দর লাগছিল। নীরা লাজুক হেসে বলল, তোমাকেও। কিছুক্ষণ দুজনেই চুপ। আরমান ধীরে নীরার হাত ধরল, তার চোখে আজ অন্যরকম কোমলতা। আরমান গভীর শ্বাস নিল, নীরা তার কাঁধে মাথা রাখল। আমিও। দুজন ব্যালকনিতে এসে দাঁড়ালো। নীরাকে চুপ থাকতে দেখে আরমান বলল, কি ভাবছো? নীরা দূরে তাকিয়ে বলল, ভাবছি কত দ্রুত সবটা বদলে যায়। একসময় ভয় পেতাম আমি, আজ মনে হচ্ছে এই বাড়িটাই আমার। আরমান তার হাত শক্ত করে ধরল। এটা তোমারই বাড়ি। সাদিয়া আর রাফির নতুন সংসার শুরু হলো, স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে। আরমান আর নীরার সম্পর্ক ধীরে ধীরে পরিণত হলো গভীর বন্ধনে, যেখানে ভুলের জায়গা আছে, ক্ষমার জায়গা আছে, আর সবচেয়ে বড় কথা ভালোবাসার জায়গা আছে। শেষমেশ এই বাড়িতে রয়ে গেল 4 জন মানুষের গল্প, 2 জুটির 2 রকমের যাত্রা।